মাশফিক ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটে সম্পর্কে তিনি মাশফিক ভাইয়ের মামা হন। তার নাম হচ্ছে তাহের। ওনাদের পাশের গ্রামেই এই তাহের মামার বসবাস। তিনি মূলত একজন ড্রাইভার। আগে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন ট্রাক চালান। অ্যাম্বুলেন্স চালানো বাদ দেওয়ার পেছনে রয়েছে এক রোমহর্ষক ভৌতিক ঘটনা। অ্যাম্বুলেন্স চালানো তার জীবনে নিয়ে এসেছিল এক বিভীষিকা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিন্তা করেছিলেন জীবনে আর ড্রাইভিং পেশায় ফিরবেনই না, কিন্তু পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এখনো রয়েছেন এই ড্রাইভিং পেশায়। কিন্তু সেটা অ্যাম্বুলেন্স না, এখন তিনি ট্রাক চালান। একদিন এই মাশফিক ভাই তাহের মামার এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাতের বেলা। তখন তাহের মামা বাড়িতে যাচ্ছিলেন ওই পথ দিয়ে। মামা পথে ওনাদেরকে দেখে বললেন, এই মামা এত রাত্রে কি করো, যাও যাও বাড়ি যাও, ঘুমাও, রাত বিরাতে চলাফেরা করা উচিত না। তখন এই মাশফিকে বললেন, মামা তুমি তো ড্রাইভিং পেশায় আছো, তুমি কি রাত্রে ভয় পাও নাকি? তো মামা একটু হেসে দিয়ে গম্ভীর সুরে বললেন, আর ভয়ে ভয়ে তো আমার জীবনটাই চলে যাচ্ছিল। তখন মাশফিক ভাই বললেন যে, মামা এই কথা বললে কেন, কোনো ঝামেলা হয়েছিল নাকি? তখন মামা বললেন, জীবনে কখন কোথায় যে কিসের সাথে দেখা হয়ে যায় বলা মুশকিল, কখন কে কোন ঝামেলায় পড়ে যায় এটাও বলা মুশকিল। বিপদ যদি কপালে থাকে সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, হেঁটে হেঁটে পৌঁছে যায়, নিজেও টের পাওয়া যায় না যে আসলে মানুষ কোন বিপদে পড়তে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মাশফিক ভাইয়ের কৌতূহল আরো বেড়ে যায়। তো তিনি মামাকে বললেন যে, মামা বলো না তোমার অভিজ্ঞতার কথা, আমরা একটু শুনি। তখন মামা বললেন যে, এগুলো অভিজ্ঞতা না রে আগিনা, এগুলো হলো পাপ, পাপ পাপ পড়ছিলাম, এই জন্য হচ্ছে এই বিপদে পড়ছিলাম, এসব কথা মুখে না আনাই ভালো। তখন মাশফিক ভাই ওনার পাশে থাকা আরো দুইজন এলাকার ভাই ছিলেন, তারাও খুব করে ধরলো তাহের মামাকে। আর মাশফিক ভাই বুঝতে পেরেছিলেন মামার দারুণ কোন অভিজ্ঞতা হয়তো বা আছে। তবে ওনাদের কাছে যেটা দারুণ হলো, মামার কাছে সেটা ছিল এক বিভীষিকার নাম। মামাকে তো ওনারা অনেক জোরাজুরি করেন। একটা সময় মামা বলেন, আচ্ছা ঠিক আছে, রাত তো এখন 12টা বাজে, কালকে বিকালে তোমরা আসো, তখন বলবো, এখন আর বলবো না, এখন শরীরটা ভালো লাগছে না, ঘুম আসছে, বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও। আসলে মাশফিক ভাইরা যেই জায়গাটাতে বসে আড্ডা দিচ্ছিলেন ওখানে একটা কালভার্ট রয়েছে, যেটাতে রাতের বেলা এখনো নাকি মানুষ ভয় পায়। তো যাই হোক, ওনারা কালকে আসবেন বলে মামার কাছ থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়িতে চলে যান, মামাও বাড়িতে চলে যান। পরদিন বিকালবেলা সেই কালভার্টে ওনারা চলে আসেন। কালভার্ট থেকে 300 মিটার দূরে মামার বাড়ি। মামার বাড়ির এক পাশে বাঁশঝাড় আর আরেক পাশে রয়েছে অনেকগুলো তাল গাছ। তো ওনারা কালভার্টের দিকে গেলেন বিকাল 4টার দিকে। এই কিছু সময় পর মামাও আসলেন। আর মাসি ভাই ভেতর ভেতর অনেক এক্সাইটেড ছিলেন। যাই হোক, মামা ওনার মতো করে বলতে শুরু করলেন। মামার বর্তমান বয়স 40-42 বছর। ছোটবেলা থেকে ওনার গাড়ি চালানোর খুব নেশা ছিল। প্রথম দিকে বাসের হেল্পারি করতেন খুলনা টু মাদারীপুর এই রুটে যে বাস আছে সেই বাসে। এভাবে করতে করতে একটা সময় বাস চালানো শিখে গেলেন। 3 মাস বাস চালালেনও, কিন্তু বাস চালানো আসলে মন ভরছিল না। একবার খুলনার সোনাডাঙ্গা মোড়ে বসে চা খাচ্ছিলেন, তখন আরেক ড্রাইভার বন্ধু তাকে বললেন যে, কিরে সাহেব ড্রাইভিং কেমন লাগে? তখন মামা বলেন যে, ভালো, কিন্তু ভাই আমার না পোষায় না, এত অল্প টাকা আমার পোষাচ্ছে না, কি করা যায়? তখন মামার বন্ধু বললেন, তাহের তুই এক কাজ কর, তো যদি না পোষায় তুই অ্যাম্বুলেন্স চালা। খুলনায় তো অনেক রুগী, খুলনা যে মেডিকেল রয়েছে সেখানে অনেক রুগী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, কখনো কখনো খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে হয়, বেশ ভালো টাকা পাওয়া যায়। ওখানে অ্যাম্বুলেন্স চালায়, ওরা অল্প সময়ে ভালো অনেক কিছু করছে আর কি। আর তোর রুগী পেতে কোনো অসুবিধা হবে না, পোষাবেও ভালো। সপ্তাহে 1-2টা ট্রিপ দিলেই সারা সপ্তাহে বাস চালানোর যেই টাকা সেটার থেকে আর বেশি চলে আসবে। তখন সাল 2009। তাহের মামা তার এক পরিচিত একজনের সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলেন। অ্যাম্বুলেন্স আসলে ভাড়ায় চালাবেন, আর একজন মালিক উনি নিয়ে ভাড়ায় চালাবেন। উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। সবকিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, রুগীও পাচ্ছিলেন টুকটাক, এটা পুষিয়েও যাচ্ছিল। মাঝে মাঝে আশেপাশে জেলাও রুগী নিয়ে যেতেন, তবে খুব একটা দূরে যেতেন বিষয়টা এরকম না। সবসময় ওনার সাথে একটা ছোট ভাই ছিলেন, ছোট ভাই বলতে এলাকার ছোট ভাই আর কি। সে তার হেল্পার হিসাবে ছিল, বেশ ভালোই কাটছিল দিন, রিল্যাক্সে দিন কাটছিল। আস্তে আস্তে রুগী নিয়ে ওনারা দূর দূরান্ত যাওয়া শুরু করলেন। প্রথম দিকে পথঘাট এত না ছিল, আস্তে আস্তে মোটামুটি রুগী নিয়ে অনেক দূরে দূরে যাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না, আয়ও বেশ ভালোই হচ্ছিল। মাঝে কয়েকবার ওনার হেল্পারকেও পাল্টেছেন। 2009 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকের ঘটনা, তখন মারাত্মক ঠান্ডা পড়েছে, কয়েকদিন রোদই ওঠে নাই, খুব ঠান্ডা। খুলনা সদর হসপিটাল থেকে রাত 8টার দিকে খুলনা মেডিকেল হসপিটালে একজন রুগী নিয়ে গিয়েছেন। রুগী নামিয়ে দিয়ে ভাবলেন যে রাতের বাসে বাড়িতে চলে যাবেন, শরীর একটু জ্বর ছিল। ওনার হেল্পারের বাসা ছিল খুলনার টুটপাড়া এলাকায়। তো ওকে বলেছেন যে তুই বাড়ি যা, আমি গাড়িটা এখানে কোথাও পার্কিং করে আমিও বাড়ি চলে যাবো, কারণ শরীরটা ভালো লাগছে না, গায়ে জ্বর জ্বর ভাব।
তখন ওরা হেল্পার চলে গেছেন। তো উনি গাড়িটা মেডিকেলের এক জায়গায় রেখে সামনের সাইডের যে সিটগুলো সেগুলো ছাড়ছেন। রাত আনুমানিক তখন 9টা। প্রচন্ড শীত হওয়ার কারণে আশেপাশের লোকজন কম হাঁটাচলা করছে। তারপরও হসপিটালের সামনে থাকার কারণে টুকটাক লোকজন তো থাকেই সবসময়, কিন্তু অন্যান্য রাস্তাগুলোতে লোকজন খুবই কম, কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছে। হঠাৎ করে পেছন থেকে ও ভাই বলে একটা মেয়েলি কণ্ঠে ডাক শোনা গেল। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, দেখা গেল এই তাহের মামার বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ে কালো রঙের একটা জামা, মুখটা শ্যামলো বর্ণের, আর কনকনে শীতেও মেয়েটা স্বাভাবিক জামা কাপড় পরা। যেখানে সবাই অনেক ভারী ভারী জামা কাপড় পরে আছে, মেয়েটা একদম স্বাভাবিক জামা কাপড় পরা, মনে হচ্ছে তার ঠান্ডাই লাগছে না। মেয়েটা বলল, ভাই একটা খুব বিপদে পড়ছি, আমার শাশুড়ি মারা গেছে, এখন তার লাশটা নিয়ে বাড়িতে যেতে হবে, অ্যাম্বুলেন্স খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আপনি যাবেন? তখন তাহের মা বললেন যে আচ্ছা বলেন তো কোথায় যেতে হবে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তখন ওই মেয়েটা বলল, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। এত দূরে যেতে হবে শুনে সাথে সাথেই তাহের মামা না করে দিলেন। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর হেল্পারও চলে গেছে, আবার শরীরেও জ্বর জ্বর ভাব, আবার যে ঠান্ডা পড়েছে, সব মিলে উনি না করে দিয়েছেন। কিন্তু মেয়েটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। এদিকে তাহের মামার মনটা কোনো কিছুতে টানছিল না ওদিকে যাওয়ার জন্য। মাগুরায় উনি অনেকবার গিয়েছেন, মেইন রাস্তাগুলো চেনেন, কিন্তু ভিতরের দিকে উনি কখনো যান নাই, ওইদিকে উনি চেনেন না। তাছাড়া এমনিতে রাত হয়ে গেছে, আবার রোডে চুরি ছিনতাই ডাকাতি হয়, অনেক দূরের পথ। মেয়েটি বুঝতে পারছে যে তাহের মামা যাবেন না। অনেক জোরাজুরির একটা পর্যায়ে মেয়েটি কি করে, খপ করে তাহের মামার হাত চেপে ধরে এবং কান্নাকাটি করে দেয়। মেয়েটি যখন তাহের মামার হাত ধরে, তখন একটা জিনিস খেয়াল করলেন তাহের মামা, মেয়েটির হাত অনেক ঠান্ডা, আর মেয়েটির হাতে বেশ বড় বড় লোমও রয়েছে। তো ঠান্ডা হওয়ার একটা কারণ তাহের মামা চিন্তা করলেন যে এমনিতে তো বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর মেয়েটি তো একদম স্বাভাবিক জামা কাপড় পরা, তার হাতের কোনোই পর্যন্ত বের করা, এমনিতে হয়তো এরকম ঠান্ডা হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হাতে এত বড় বড় লোম, বিষয়টা উনি চিন্তা করলেন থাকতেই পারে, আর এত কিছু দেখার সময় আর কই। তো যাই হোক, এর ভিতর মেয়েটা তো কান্নাকাটি করছেই। তো মেয়েটার এমন কান্নাকাটি দেখে আর বিপদ দেখে তাহের মামার মনটাও নরম হয়, যদিও বা ওনার আসলে যেটা মনে মনে সাই দিচ্ছিল না। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে তাহের মামা বললেন যে আপনি কান্না বন্ধ করেন, আপনার সাথে কে কে আছে, মানে লাশের সাথে কে কে আছে? মেয়েটি বলে, কেউ নাই, হাসপাতালে তার শাশুড়ি মারা গেছে, এখন এই মেয়েটাকেই এই লাশ নিয়ে যেতে হবে বাড়িতে, আর মেয়েটার স্বামী ঢাকাতে থাকে, সে আসতে পারবে না। তো মেয়েটা বলে, আপনি চলেন, আমি টাকা বাড়াই দিব। তখন ওই মেয়েটা তাহের মামাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে। তখনকার সময় 4 থেকে 5,000 টাকা ছিল খুলনা থেকে মাগুরা, সে লাশ নিয়ে যাক আর যাই কিছু নিয়ে যাক, এর থেকে বেশি মানে সর্বোচ্চ 5,000 টাকা, এর উপরে কোনোভাবেই না। কেউ যদি বেশি নেয়, এর উপরে আসলে কেউ চায় না। এদিকে ডাবল টাকার কথা শুনে তখন মনের মধ্যে একটু সায় দেওয়া শুরু করে তাহের মামার। বারবার মনে হচ্ছিল এই রাত্রে এত পথ একা একা যাবো, সব রাস্তা তো চিনিও না। তারপর কেন যেন একটা মোহে পড়ে রাজি হয়ে গেলেন টাকার কথা চিন্তা করে। তখন উনি মেয়েটাকে বললেন, আচ্ছা লাশটা কোথায়? তখন মেয়েটা এই তাহের মামাকে একটু দূরে হাত দিয়ে একটা স্ট্রেচার দেখায়, বলে যে ওই স্ট্রেচার এখানে। তো ওই সাইডটায় লাইটের আলো খুব কম থাকা, একটু অন্ধকারই দেখাচ্ছিল। মেয়েটি বলল যে হাসপাতালের লোক লাশটা এখানে দিয়ে গেছে, চলেন লাশটা ধরে গাড়িতে উঠাই। তো তাহের মামা মেয়েটার সাথে লাশের দিকে এগিয়ে গেলেন। ওই সময় ওইখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। লাশের কাছে গিয়ে দেখা গেল যে আরে এই লাশটা হোগলা পাতা দিয়ে মোড়ানো। তখন এই তাহের মামা মেয়েটাকে বলেন যে আচ্ছা এই লাশ হোগলা পাতা দিয়ে মোড়ানো কেন? তো মেয়েটা বলে, লাশের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো তাই হাসপাতাল থেকে পলিথিনে প্রথমে মুড়িয়ে দিয়েছে, এরপর এই হোগলা দিয়ে বেঁধে দিয়েছে। তখন এই তাহের মামার মনে অনেকগুলো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে। তখন মেয়েটা বলেন যে ভাই ধরেন, আমরা লাশটা দুজন মিলে গাড়িতে তুলি। তো তাহের মামা আর ওই মেয়েটা মিলে লাশটা গাড়িতে তোলে। লাশটা গাড়িতে তুলতে কোনো অসুবিধা হলো না, তখন অবধি সব ঠিকঠাকই ছিল। লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটা একটু চেক করে রওনা হলেন, মানে ইঞ্জিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইট সব ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখলেন সব ঠিকঠাক আছে। মেয়েটা বললো যে ভাই আমি সামনে বসবো। তাহের মামা রাজি হলেন, কারণ রাতের বেলা একদম সামনে থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে। তাছাড়া মেয়েটা বলছিল পথঘাট নাকি তার সবচেয়ে না, সাথে গল্প করতে করতে গেলে ঘুমের ভাবটাও চলে যাবে। তাই তিনি আর না করলেন না, সব ঠিকঠাক করে রওনা দিতে রাত 10:30 মতো বেজে যায়। খুলনা মেডিকেল থেকে বের হয়ে গাড়ি চলা শুরু করলো মাগুরা জেলার মোহাম্মদপুরের দিকে। কিছুদূর যাওয়ার পর পাম্প থেকে তেল নিলেন। মেয়েটা কোনো কথা বলছিল, চুপচাপ বসেছিল। গাড়িতে তেল নেওয়ার সময় এই তাহের মামা যখন কথা বলছিলেন পাম্পের একটা লোকের সাথে, তখন ওই লোকটা বলছিল যে ও ভাই আপনার গাড়ি থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন, গাড়িতে কি?
তখন আবার এই তাহের মামা ওই পাম্পের ছেলেটাকে একটু ধমক দিয়ে বলেন, হয় দূর মিয়া, মাথা ঠিক আছে নাকি? কিছু খাইছো নাকি রাতের বেলা? লাশের গন্ধ তুমি পাচ্ছ? আমার গাড়িতে লাশ আছে এটা সত্য, কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমি কোনো স্প্রেও দেই নাই। তাছাড়া পিছনের ব্যাগ গালাও বন্ধ, তুমি এত দূর থেকে লাশের গন্ধ পাও কেমনি? দূর মিয়া। এরকম ভাবে একটু ধমক টমক দেন আর কি। এরপর তেল নিয়ে আবার চলা শুরু করেন। শরীরে কিছুটা জ্বর থাকায় তাহের মামার শরীরটা দুর্বল লাগছিল, আর মেয়েটা চুপচাপ থাকায় উনি নিজে থেকে কথা বলা শুরু করেন যে, আপা আপনার নাম কি? তখন মেয়েটা খুব গম্ভীর গলায় একটু জোরে নিঃশ্বাস নিয়ে বলল যে, আমার নাম নিশি। এরপর তাহের মামা বলে, আচ্ছা আপনার শাশুড়ি উনি যে মারা গেছে উনি কি অসুস্থ ছিলেন নাকি কোনো ঝামেলা হয়েছে? তখন নিশি বলে, অসুস্থ ছিল। ঝামেলা হবে কেন? ঝামেলা তো মাত্র শুরু হলো। তখন তাহের মামা মেয়েটিকে বললেন, ঝামেলা শুরু হলো মানে কিসের ঝামেলা শুরু? তখন মেয়েটি বলল, এই যে রাতের বেলা আপনার লাশ নিয়ে যাচ্ছি, এটাই তো একটা মহা ঝামেলা। দিনকাল যা, তাতে রাতের বেলায় লাশ নিয়ে কোথাও যাওয়াটাও একটা বিপদ। নিশির কথা শুনে তাহির মামা কিছুটা অবাকই হন, কিন্তু তেমন কিছু মনে করেন না। গাড়ি চলতে লাগলো। একটা সময় ওনারা যশোরের নওয়াপাড়া পার হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই তাহের মামা সিগারেটের নেশায় ধরে। ওই বয়সে সিগারেট উনি খুব খেতেন। সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা ছিল তার মারাত্মক। দিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট না হলে তার চলতোই না। যাই হোক, সিগারেটের প্যাকেট পকেট থেকে বের করে ধরাবেন, তখন নিশি বলে ওঠে, ভাই সিগারেট জ্বালাবেন না। তো তাহের মামা বলেন, কেন? তখন নিশি বলে যে, আমি সিগারেটের গন্ধ সইতে পারি না। এরপর তাহির মামা বললেন যে, রাতে গাড়ি চালালে ঘুম আসে, তাই সিগারেট খেতে হয়। তাছাড়া এটা আমার নেশা, এটা ছাড়া আমার চলে না। মেয়েটা বারবার তাহির মামাকে জোরালোভাবে নিষেধ করা সত্ত্বেও তাহির মামা সিগারেট ধরিয়েছেন। তাহির মামা খেয়াল করেন যে পাশের সিটে বসে থাকা মেয়েটি বারবার হাঁসফাঁস করছে, এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সিগারেট খাওয়াটা সে মোটেও সহ্য করতে পারছে না। হঠাৎ করে মেয়েটা বলে ওঠে, এই ভাই গাড়ি থামান, আমি পিছনে বসবো, এই লাশের সাথে বসবো, সামনে আমার ভালো লাগতেছে না, আমি সিগারেটের গন্ধ সইতে পারছি না। তাহের মামা ভাবলেন যে মেয়েটি হয়তো আসলেই সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই পেছন দিকে বসতে চাচ্ছে। এরপর উনি গাড়ি দাঁড় করেন, মেয়েটা পেছনে লাশের পাশে গিয়ে বসলো। উনি আবার গাড়ি চালানো শুরু করলেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওরা ঠিক কোন জায়গায় এটা ভালো করে বুঝতে পারছেন না। একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, চারপাশে কোনো গাছপালা নাই। তারপর খুব ঠান্ডা, শীতের রাত হয়, অনেকটা দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা তো পড়েছে, তবে খুব যে কুয়াশা বিষয়টা এরকম না। অবাক করা আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এত শীত, তাও মেয়েটা ওই একটা জামাই পরে আছে। তাকে দেখে মনেই হচ্ছিল যে শীত পড়েছে, অথচ এই তাহের মামার গায়ে 2টা মোটা মোটা জামা, তার উপর আবার একটা মোটা জ্যাকেট পরা। তাকে দেখতে ইয়া মোটা মনে হচ্ছিল, অথচ মেয়েটা একদম স্বাভাবিক ড্রেসে। এটা হতেই পারে তাহির মামা চিন্তা করলেন হয়তো তার শাশুড়িকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, বাড়ি থেকে বেরোনোর সময় শীতের পোশাক টোশাক কিছু আনে নাই। কিন্তু তারপরে তো শীত লাগলে বোঝা যায় মানুষ একটু জুবুথুবু হয়ে বসে থাকে, কিন্তু তার মধ্যে এরকম কোনো ফিলিংসই নাই। এই প্রথম তাহির মামার কাছে কেমন যেন একটু ভিন্ন রকমের অনুভূতি জাগে। ফাঁকা একটা জায়গা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন, তখন মনে হচ্ছে হঠাৎ করে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। উনি গাড়ির স্পিড বাড়ালেন, কিন্তু না, গাড়িটা ওই আস্তে আস্তেই চলছে। উনি যতই স্পিড বাড়ান তাতে কোনো লাভ হয় না, গাড়ি আগের ওই স্পিডই থাকে, বা তার থেকে মনে হচ্ছে আস্তে যাচ্ছে। মনে হচ্ছে এই নির্জন জায়গায় শুধু ওনার গাড়িটাই আছে, আর কিচ্ছু নাই। উনি পিছনে থাকা মেয়েটাকে বললেন যে, আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি আপা, না জেগে আছেন? মেয়েটি তখন বলে, আমি ঘুমাই না, আর আমি ঘুমালে কিভাবে হবে সবকিছু? মেয়েটার কথা শুনে তার মা অবাক হন, আপনি ঘুমালে সবকিছু কি হবে মানে, কি সব বলেন? তখন মেয়েটা বলে, আপনি কি রাস্তা চেনেন? আমি তো রাস্তা চিনি, আমি ঘুমাই গেলে আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন? এই জন্য আমি ঘুমালে কি চলবে? এটাই বলছি। হঠাৎ করে গাড়ির স্পিড আবার স্বাভাবিক হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে, আর পিছন থেকে গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে। এটা দেখে মনের ভিতরে ওনার ভালো লাগে। হঠাৎ করে মেয়েটি বলল, ভাই গাড়ি থামান, আমি সামনে বসবো। এটা শুনে তাহির মামার বেশ বিরক্ত লাগে। উনি মেয়েটিকে বললেন যে, আপনি একবার সামনে একবার পিছনে যান, এরকম করতেছেন কেন? এরকম মাঝ রাস্তায় বারবার গাড়ি থামানো উচিত না, মানে চোর ডাকাত থাকে এখানে। তখন মেয়েটি বলে, কোনো সমস্যা নাই, আপনি গাড়ি থামান, আমি সামনে বসবো, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন তাহির মামা গাড়ি থামান, মেয়েটি সামনে এসে আবার বসে, আবার গাড়ি চালানো শুরু করেন। তখন এই মেয়েটিকে তাহির মামা বলেন যে, এত দূরের পথ আপনি একা, মেয়ে মানুষ, লাশ নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? এটা শুনে মেয়েটি প্রথম হেসে দেয়। মেয়েটি উল্টো তাহির মামাকে বলে, আচ্ছা আপনার ভয় লাগতেছে না, আপনি একটা লাশ নিয়ে যাচ্ছেন? মেয়েটিকে তাহির মামা বলেন যে, আপনি যে বললেন রোডঘাট সব আপনার চেনা, আপনি মেয়ে মানুষ, খুলনা থেকে মাগুরা, এত পথ আপনি চেনেন কিভাবে?
তখন মেয়েটি বলে, আমি সবসময় এখান দিয়ে যাই, এই জন্য আমার চেনা, ছোটবেলা থেকে তো বড় হয়েছে এদিক দিয়েই। মেয়েটা আরো বলে, সামনে কিছু দূর গিয়ে একটা বট গাছ আছে, হাতের বাম পাশে, ওখানে গাড়িটা সাইড করবেন, এখানে আমার একটু কাজ আছে। এই কথা শোনার সাথে সাথে তাহের মতো পুরোই অবাক হয়ে যান। বলে কি মেয়েটা, এত রাস্তার পাশে এই বট গাছ, এই বট গাছের পাশে আমি এই কোন শীতের রাতে নাকি গাড়ি থামাবো এই অচেনা জায়গায়? ওইখানে যদি কোনো চোর ডাকাত থাকে, এই মেয়েটা ছিনতাইকারী কিনা, যেরকম লাশ একটাকে সাজিয়ে এখানে উঠিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়ে হতে পারে এই অ্যাম্বুলেন্স ছিনতাই করবে। বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তাহের মামার। তো উনি মেয়েটিকে বললেন যে এত রাত্রে গাড়ি থামানো উচিত না, তাছাড়া গাড়িতে লাশ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রাতে লাশ নিয়ে চলাচল করলে টুকটাক সমস্যা হয়, এটা তো অবশ্য তাহের মামা আগে থেকে জানেন। এছাড়া সকল অ্যাম্বুলেন্স চালকই এই বিষয়টা নিয়ে অবগত আছেন। তো উনি গাড়ি থামাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মেয়েটি তাহের মামাকে বলে ওঠে, আপনি যদি গাড়ি না থামান তাহলে আপনারই সমস্যা হতে পারে। তখন তাহের মামা রেগে গিয়ে বলেন, আমার সমস্যা হতে পারে মানে? বলেন তো কি সমস্যা? তো মেয়েটি বলে, আচ্ছা ভাই, আপনি এত কথা বলেন কেন? আমি যেটা বলি আপনি সেটা করেন। তাহের মামার মনে তো রহস্য দানা বাঁধছিল, আবার ভয় তো লাগছেই, আর মেয়েটির কথাও বেশ রহস্যময় লাগছিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হাত দেখার বলে, ও এখানে গাড়ি থামান। তাহের মামা বেশ ভদ্রলোকের মতো গাড়িটা থামাই দেন, কোনো বাক্য ব্যয় না করে। তাহের মামা বাম পাশে তাকিয়ে দেখেন রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় আর কি বেশ বড় একটা বট গাছ। তো মেয়েটা তাহের মামাকে বলেন, আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটি গাড়ি থেকে নেমে বট গাছের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। উনি আর গাড়ি থেকে নামেন না, ওনার মনে খুব ভয় লাগছিল। তো ওনার কাছে থাকা মোবাইল ফোনে তাকিয়ে দেখেন রাত 1:30টার মতো বাজে। এভাবে কয়েক মিনিট হয়ে যায়, মেয়েটি আর আসে না। হঠাৎ করে মনে হলো অ্যাম্বুলেন্সের উপর ভারী কিছু পড়েছে, ঠপাস করে একটা শব্দ হয়, অ্যাম্বুলেন্সে নড়ে ওঠে। তো অনেক ভারী কিছু, বিষয়টা এরকম না যদি বড় আকৃতির একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে পড়ে শব্দ হতে পারে, ওই রকম কিছু আর কি। উনি আবার চিৎকার করেছে, কে কে ওখানে? ভয়ে গলা দিয়ে ওনার কথাই ঠিক মতো বের হচ্ছিল না। এদিকে উনি জোরে জোরে ডাকতে থাকেন, ও নিশি আপা, কোথায় গেলেন, আসেন আসেন। কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সাথে কয়েকজনের ফিস 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 আওয়াজ। এত শীতের মধ্যেও ওনার শরীরটা ঘেমে একাকার। উনি বুঝতে পারেন লাশের সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে তাকার সাহস ওনার নাই। মনে মনে ভাবতে থাকেন, কি দরকার ছিল এই মেয়েটার কথায় রাজি হওয়ার। আজ মনে হয় আর ওনার বাড়ি ফেরা হবে না। আর যদি মারাও যান, ওনার মৃত্যুর কারণ কেউ জানতে পারবে না, কারণ ওনার সাথে কোনো লোকজনই নাই। ওনার পরিবারও জানতে পারবে না, আর ওনার লাশটাও তার পরিবার পাবে কিনা সন্দেহ। ওরা মনে হয় এখানেই তাকে খেয়ে ফেলবে। মনে মনে এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গলা দিয়ে কোনো স্বরও বের হচ্ছে না। আরো অবাক করা বিষয় হলো, এত সময় রোডের পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ কোনো গাড়ি ওনাকে ক্রস করছে না, সামনে থেকেও কোনো গাড়ি আসছে না বা পেছন থেকেও যাচ্ছে না। কি করবো উনি বুঝতে পারছেন না, শুধু চোখের সামনে প্রিয়জনদের মুখগুলো ভাসছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ উনি পান। তাকিয়ে দেখেন নিশি মেয়েটা দরজা খুলে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা বলে ওঠে, কি ভাই, আপনি কি ভয় পাইছেন নাকি? আপনি দেখি ঘেমে গেছেন। এই বলে নিশি গাড়িতে উঠে ওনার পাশের সিটে বসে, বলে, এবার গাড়ি চালান, কাজ হয়ে গেছে আমার। আসলে উনি বুঝতে পারছিলেন না যে আসলে হচ্ছে নাকি। তাহের মামার কাছে বারবার মনে হচ্ছিল যে ওনার পাশে বসা মেয়েটাকে আসলে কোনো মানুষ না অন্য কিছু। একবার মনে হয় মানুষ, একবার মনে হয় অন্য কিছু। তো তাহের মামা ভাঙা ভাঙা গলায় মেয়েটাকে বললেন যে, আপা, আপনি কোথায় গেছিলেন? আপনি যাওয়ার পর গাড়ির উপর কি যেন ধপাস করে পড়লো, এরপরে কি যেন খাওয়ার শব্দ পেলাম পেছনে, তারপর ফিস ফিস শব্দ। এই সমস্ত কথা শুনে মেয়েটির চোখে মুখে কোনো ধরনের চিন্তার ছাপ লক্ষ্য করা গেল না, উল্টো মুচকে একটা হাসি দিল। মেয়েটা বলল, আরে ও কিছু না, ওরা দেখতে আসছিল। আমি বললাম, ওরা কারা? মেয়েটি তখন বলে, ভাই, আপনার এত কিছু বোঝার দরকার নাই, যারা আসার তারাই আসছিল, আপনি গাড়ি চালান। এরপর মেয়েটি বলে, পথের কোথাও দাঁড়াবেন না, আমি যেদিক বলবো সেদিকেই যাবেন। এই সমস্ত কথা আসলে শোনার পর তাহির বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই, তাহলে মনে হয় বেঁচে যাবেন। গাড়িকে চলতে থাকে। আরো কয়েক মিনিট চলার পর হঠাৎ করে দেখা যায় রাস্তার বাম সাইডে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। বৃদ্ধা মহিলার শরীরে ছেঁড়া বস্তা টাইপের কিছু পরা, হাতে সাদা একটা লাঠি আর একটা ছোট চাদর দিয়ে মুখটা ঢাকা, কিন্তু মুখের কিছুটা বোঝা যাচ্ছিল। হঠাৎ পাশে বসে থাকা নিশি বলে ওঠে, ভাই, গাড়িটা থামান, উনি বিপদে পড়েছে, ওনাকে নিয়ে চলেন। এটা শুনে তাহির মামা আরো বেশি ভয় পান। উনি বলেন যে, না, রাত বিরাতে এইভাবে অপরিচিত কাউকে আমি গাড়িতে তুলবো না। তখন ওই মেয়েটা বলে, আরে আমি তো আপনার অপরিচিত, আমি কি আপনার পরিচিত? আমি বলছি উঠান উঠান, কথা বলবেন না। আর যেহেতু গাড়িটা আমি ভাড়া করছি, আমি যদি কাউকে উঠাতে বলি
আপনি উঠাতে বাধ্য। কি আর করা, মেয়েটার কথাবার্তা শুরু থেকেই তো বেশ রহস্যময়। তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে উনি গাড়ি থামান, আর ওই ব্যাগ ডালার যে লকটা, উনি ড্রাইভিং সিটে বসে লকটা খুলে দেন, ব্যাগ ডালাটা একা একা উঁচু হয়ে যায়। ওইটা অটো একটা ডোর ছিল আর কি। তো ওই বৃদ্ধা মহিলা গাড়ির পেছনে উঠে বসে। একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। এই কনকনে শীতে যাচ্ছে ওই বৃদ্ধা মহিলা এই রাস্তার এখানে কি করে? কনকনে শীতেও যেন মনে হচ্ছে তারও কোনো ঠান্ডা লাগছে না। তো যাই হোক, ওই মহিলাটা উঠে বসে। মনে হচ্ছিল এই বৃদ্ধা মহিলা এই গাড়ির জন্যই ওখানে অপেক্ষা করছিল। পাশের সিটে বসা নিশি মেয়েটা বলল, গাড়ি চালান। এই যে বট গাছের কাছ থেকে এত দূর অবধি ওনারা আসছেন, বৃদ্ধাকে গাড়িতে উঠিয়েছেন, এর ভিতর কিন্তু পথে কোনো গাড়ির দেখা পান না। মনে হচ্ছিল পুরো রোডে একটাই গাড়ি, আর কিছুই নাই। আশেপাশে কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছিলেন না। কোথায় আসলেন, কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারছিলেন না। শুধু মনে হচ্ছিল এই বুঝি মনে হয় তাকে ধরবে। এত কিছু হয়ে যাচ্ছে, তাও উনি মেয়েটাকে বুঝতে দেন নাই। মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। তখন ওনার মনের মধ্যে একটাই অপেক্ষা, যে কখন ফজরের আজান দিবে। কিন্তু ফজরের আজান দিতে এখনো ঢের সময় বাকি, কারণ শীতকালে ফজরের আজান অনেক পরেই যায়। তখন ঘড়িতে 2টোর কাছাকাছি বা 2টোর একটু বেশি বাজে হয়তো বা। ফজরের আজান দিতে এখন অনেক দেরি, 3-4 ঘন্টা দেরি। জীবনে এত বড় রাত মনে হয় ওনার কখনো আসেনি। পিছনে বৃদ্ধা মহিলা বসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু পেছন দিকে তাকিয়ে উনি যে দেখবেন সে সাহস ওনার ছিল না। কিন্তু বারবার মনে হচ্ছিল পেছনে মনে হয় ভূমিকম্প হচ্ছে। চলন্ত অবস্থায় গাড়িটা কিন্তু হালকা দুলছিল। কি যে একটা অবস্থা, সেটা বলার মতো না। ওনার মনে হচ্ছিল দেহ থেকে যে কোনো সময় প্রাণটা বের হয়ে যাবে। উনি যে পাশের সিটে বসা মেয়েটিকে কিছু বলবেন সেই অবস্থা তো ছিলেন না। বারবার মনে হচ্ছিল উনি যে কোনো সময় বেহুশ হয়ে যাবেন। চলন্ত অবস্থায় বেহুশ হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আবার ওনার কাছে মনে হচ্ছিল এভাবে যাওয়ার থেকে দুর্ঘটনাই ভালো। এভাবে কত সময় চললো উনি ঠিক বলতে পারেন না আসলে। তো একটা জায়গায় এসে হঠাৎ করে ওই নিশিনী নামের মেয়েটা বলে ওঠে, ভাই আমরা চলে আসছি, আপনি গাড়ি থামান। তো উনিও গাড়ি থামান। তখন আর ওনার আসলে কোনো উল্টাপাল্টা কথা বলবেন, ঘোরা প্রশ্ন করবেন এরকম কোনো মানসিকতা ছিল না। কথা বলার একটা শক্তি ফেরত পেয়েছেন, এটাই বেশি। জাস্ট খালি এতটুকু বলেছেন, আচ্ছা আমরা কোথায় আসলাম। তখন মেয়েটি বলে ওঠে, এটা আমাদেরই গ্রাম, আপনার আর বাড়ি অবধি যাওয়া লাগবে না, আমরা এখানেই নামবো, লোকজন এসে এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে। তো উনিও মনে মনে ভাবলেন নিশ্চয়ই এখানে নামার পর এই জিনভূত গুলো ওনাকে ধরবে। কিন্তু না, ওনাকে অবাক করে দিয়ে মেয়েটা গুনে গুনে 10,000 টাকা ওনাকে দিল। 500 টাকার 20টা নোট ছিল। 20টা নোট 1 2 3 4 করতে করতে গুনে গুনে দিল। তার কাছে একটা ভ্যানিটি ব্যাগও ছিল, সেখান থেকে বের করে টাকাটা দিল। তখন মেয়েটি বলল যে ভাই আপনি আর সামনের দিকে যাবেন না, যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে চলে যান, ফ্লাশটা আমরাই নামিয়ে নিচ্ছি, খবরদার ভুলেও পেছন দিকে তাকাবেন না, এটা আপনারই মঙ্গল হবে। তাহের ভাইয়ের কিন্তু আর পেছন দিকে তাকানোর সাহস হয় নাই। 2-3 মিনিট সময় লাগলো, মনে হলো লাশ পিছন থেকে নামিয়েছে তারা। ওই মেয়েটার সাথে কারা ছিল, বৃদ্ধা কোথায় গেল, লাশটার কি অবস্থা হয়েছিল, লাশটার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি ছিল, লাশ ছিল নাকি অন্য কিছু ছিল, লাশটা কি কেউ খেয়ে ফেলেছে, এসব কিছু ওনার আসলে দেখার কোনো আগ্রহই ছিল না। উনি সোজা তাকিয়ে আছেন। যখন ওই মেয়েটি বলল 2-3 মিনিট পর যে ভাই কাজ হয়ে গেছে, আপনি যেতে পারেন, উনি দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন। তখন মনে হলো অনেক ভারী কিছু গাড়ি থেকে নেমে গেছে, গাড়ির লোড অর্ধেক হয়ে গেছে। এরপর গাড়ি নিয়ে উনি যেতে যাবেন, হঠাৎ করে গাড়ির সামনে ওই নিশি নামের মেয়েটা চলে আসে। সে বলে, এ ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এরপর ওই যেই সাইডটাতে গাড়ির পাশে মানে ড্রাইভিং সিটের পাশে জানালা, ওখানে এসে ওই নিশি নামের মেয়েটা এই তাহের মামাকে বলেন, আজকে যেটা হলো কাউকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তবে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে দেখা করতে আসবো, যান গাড়ি ঘুরায় সোজা বাড়ির দিকে চলে যান। এরপরে নিশি নামের মেয়েটা কোথায় যেন চলে গেল। তার সাথে কি লাশ আছে কি নাই এই জিনিস দেখার কোনো আগ্রহ আসলে তাহের মামার ছিল না। তখন মনে হলো ওনার হাতে পায়ে ফুল এনার্জি উনি ফেরত পেয়েছেন। উনি তখন কোন জায়গায় আছেন আসলে বুঝতে পারছিলেন না। মোবাইলের দিকে তাকিয়ে দেখেন তখন 4:25 বাজে। এবার উনি গাড়ি ঘুরিয়ে জোরে দিলেন টান। 10 মিনিট চালানোর পর উনি রোডে গাড়ি দেখতে পেলেন। তখন মনে একটু সান্ত্বনা ফেরত পেলেন। তখন কি যে ভালো লাগছিল ওনার আসলে উনি বলে বোঝাতে পারবেন না। কিছুদূর গাড়ি চালানোর পর একটা মোড় দেখতে পান, সেখানে কিছু দোকানপাট ছিল। ওখানকার নাইট গার্ডও 2জনকে দেখতে পান। গাড়ি থামিয়ে তাদের কাছে বলেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা যেটা বললেন এটা শুনে তো তাহির মামা অবাক হয়ে যান। ওই লোকজন বলে, আপনি যাবেন কোথায়? এটা হলো ফরিদপুরের মধুখালী,
এ কথা শুনে উনি তো আকাশ থেকে বললেন যে খুলনা থেকে মাগুরার মোহাম্মদপুরে যাব, আমি কিভাবে ফরিদপুরের মধুখালী আসলাম এতটা পথ। নাইট গার্ড বললেন যে ভাই আপনার কি কোনো সমস্যা হয়েছে, পথটা ভুলে গেছেন নাকি? তো তাহির মামা তাদের কিছু বুঝতে দিলেন না। উনি বললেন যে ভাই আমি তো খুলনা যাব। তখন এই দুজন তাহির মামার মুখ দেখে বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে ওনার সাথে। তারা বলেন যে ভাই একটু পরে ফজরের আজান দেবে, চারদিকে পরিষ্কার হলে আপনি রওনা দিয়েন, গাড়ি থেকে নামেন, হাত মুখ ধোন, মসজিদে নামাজ পড়েন, পাশে মসজিদ আছে, চা নাস্তা খান, সারা রাতে এখানে দোকান টোকান খোলা থাকে। আসলেই তাহির মামার শরীরে একটা অস্বস্তি কাজ করছিল। উনি অ্যাম্বুলেন্স খুলে পেছনে যে দেখবেন কি অবস্থা, কি অবস্থায় আছে, এটা উনি সাহস পাচ্ছিলেন না। তো যাই হোক উনি গাড়ি থেকে নামেন, ওনার মাথাটাও খুব ঘুরছিল, কি হলো সারা রাত, মেয়েটি কি মানুষ ছিল, লাশটা কিসের, কেনই বা হোগলায় মোড়ানো ছিল, পথে বট গাছের ওখানে মেয়েটা কোথায় গিয়েছিল, গাড়ির উপরে কি পড়লো, গাড়ির পেছনে কারা ফিসফিস করছিল, ওই বৃদ্ধটা কেনই উঠলো, এই নিশির সাথে বৃদ্ধা মহিলার কি সম্পর্ক, একসাথে নামলো। আর একটা ব্যাপার এই তাহির মামা খেয়াল করেছিলেন, গাড়ির সামনে যখন ওই বৃদ্ধাটা এসেছিলেন, গাড়ির যে আলো, এই আলোতে কিন্তু বৃদ্ধার একটা ছায়া পড়ার কথা, এই ছায়াটা কিন্তু পড়েনি। এটা উনি এক মুহূর্তের জন্য খেয়াল করেছিলেন। তো যাই হোক সব ভাবতে ভাবতে দূর থেকে আজানের শব্দ ভেসে আসে, তখন শরীরটাও হালকা হয়ে যায়। মনে হলো যে শরীরটা অনেক ভার হয়ে গিয়েছিল, এখন হালকা হয়েছে। এরপর শরীরটা আসলে ওইভাবে ভালো লাগছিল না, তারপরও বাড়িতে তো যেতে হবে। চারদিকে একটু পরিষ্কার হওয়ার পর এরপর উনি গাড়ি নিয়ে রওনা দিলেন খুলনার উদ্দেশ্যে। সকাল 11টা নাগাদ খুলনা উনি পৌঁছান, গাড়িটা গ্যারেজে রেখে কৌতূহল বসত তখন গাড়ির পেছনে দেখতে গেলেন। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে যেটা দেখতে পেলেন তাতে মারাত্মক ভয় পেয়ে গেলেন, সাথে অবাক হন। দেখা গেল যেখানে লাশটা শোয়ানো ছিল সেখানে রক্ত লেগে আছে, আশেপাশে বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো হোগলা দিয়ে লাশটা মোড়ানো ছিল, সেই হোগলার কিছু অংশ সিটের পাশে পড়ে রয়েছে। উনি সেগুলো আসলে পরিষ্কার করার সাহসই পান নাই। তখনই অ্যাম্বুলেন্স দিয়ে অন্য আরেকটা জায়গায় যান, যারা ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে, তাদেরকে দিয়েই গাড়িটা ওয়াশ করান, সুন্দর করে পরিষ্কার করান। এরপর আবার গাড়িটা গ্যারেজে রেখে আসেন। এগুলা করতে করতে বেলা 2টো বেজে যায়। তারপর হেল্পারকে কল দিয়ে বলেন যে গাড়িটা কোথায় রাখা হয়েছে সেটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ক্ষুধায় পেট শুকিয়ে গেছে, এত কিছু হয়ে গেল, এর ভিতর পানি ছাড়া কিছুই খেতে পারেন নাই। সবসময় মনে হচ্ছিল কোনো একটা মোহের মধ্যে উনি আছেন, নিজের উপর কোনো কন্ট্রোলই নাই। বাড়িতে যেতে যেতে বিকাল 5টা। বাড়িতে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লেন, কারণ গত রাতে ঘুম হয় নাই, সাথে শরীরটা খুবই ক্লান্ত। বাবা মা শুনতে চাইলো গতকাল রাতে কোথায় ছিলেন, বাড়িতে কেন উনি আসেন নাই, কেন তাদেরকে জানান নাই, ফোন কেন ধরেন নাই। উনি বলেন যে দূরে ট্রিপে গেছিলেন, তো ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। গত রাতে নিশি নামে যেই মেয়েটির সাথে গাড়িতে একসাথে গিয়েছিলেন, তো এই মেয়েটিকে উনি দেখেছেন। ওই মেয়েটি স্বপ্নের ভিতর থেকে জিজ্ঞেস করে, কি খবর তাহের, আমি জানি তোমার অনেক কষ্ট হয়ে গেছে, তুমি শেষ রাতে বাইরের ওই বড়ই গাছটার ওখানে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ খবরদার, গতকাল থেকে যা ঘটেছে আর সামনে যা ঘটবে এসব কাউকে বলবা না, এসব বললে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হঠাৎ উনি ঘুম থেকে উঠে পড়েন। ঘুম থেকে উঠে মোবাইলে দেখেন রাত 10টা বাজে। তো আপদ বিদায় হওয়ার পর সকালে দেখলেন যে 10টা বাজে। তো সকালে তো না, মানে উনি তো রাত্রেবেলায় ঘুম ভেঙেছে। তো উনি যখন ভাবলেন যে হয়তো বেঁচে গেছেন এই বিপদ থেকে, কিন্তু স্বপ্নের মধ্যে কি দেখলেন? বিপদ কি বিদায় হয়েছে, নাকি বিপদ বাড়িতে হেঁটে হেঁটে চলে আসছে? উনি তখন ভাবেন যে কি দরকার ছিল রাতের বেলায় এত দূরে লাশ নিয়ে যাওয়ার, এখন একটা বিপদ আপদ হলে ওনার বাবা মায়ের কি হবে? উনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। এসব ভাবতে ভাবতে উনি আবার ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা উনি বলতে পারবেন না। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। মনে হচ্ছে খুব মায়াবী কণ্ঠে কেউ ওনাকে ডাকছে। ওনার মন চাচ্ছিল ছুটে বাইরে যাই। তো ওনার নিজের উপর আসলে ওই সময় ওনার কোনো কন্ট্রোলই ছিল না। বাইরে থেকে কেউ বলছে, তাহের বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো উনি ঘরের দরজা খুলে বাইরে গেলেন। ওনার বাবা মা ঘরে ছিল, কিন্তু তারা আসলে ওনার দরজা খোলা বা বাইরে কোনো শব্দই পেলেন না। শব্দ পাওয়ার কিন্তু কথা, কিন্তু তারা সেই শব্দ কোনোভাবেই পেলেন না। উনি বাইরে যান, গিয়ে দেখেন বড়ই গাছের নিচে গতকাল রাত্রে সেই নিশি নামে মেয়েটা দাঁড়িয়ে আছে। কেন জানি তাহের মামা তাকে দেখে ভয় পাচ্ছিলেন না। নিশি তাহের মামাকে তার কাছে ডাকে, উনিও কাছে যান। তো নিশি তাহের মামাকে বলেন, তাহের তোমার শরীর এখন ভালো, ঠিকঠাক আছো তো? তাহের মামা বলেন, হ্যাঁ ভালো, কিন্তু নিশি তুমি এখানে কিভাবে আসলে, তুমি আমার বাড়ি কিভাবে চিনলা?
তখন নিশি বলল, তাহের, তোমাকে আমি কালকেই পরিচয় দিতে পারতাম, কিন্তু আমার পরিচয় দিলে তুমি ভয় পেতে, তাই আমি আজকে আসলাম। আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আমি পড়ি। গতকাল আমি যে লাশটি একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা পারছিলাম না, কারণ লাশটি কোনো মানুষের মাধ্যমেই আমাকে নিতে হবে। তাই মানুষ সেজে তোমার সাথে কথা বলে লাশটি নিয়েছি। যদি লাশটি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, প্রতিমধ্যে আমাদেরই অনেক বিপদ হতো। লাশটি আমাদের অনেক প্রয়োজন ছিল, তাই আমরা যে কোনো ভাবে লাশটি নিয়েছি। আর তোমাকে ধন্যবাদ যে তুমি লাশটি নিতে সহায়তা করেছো। এটা শুনে তাহের মতো ভয়ে কাঠ হয়ে যান। নিশি তাহের মামাকে বলেন যে, তাহের, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন থেকে প্রতি রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু যা কিছু হয়েছে বা হবে তুমি এটা কাউকে বলবা না, এটা সম্পূর্ণভাবে বলা নিষেধ। তাহের মামা মাথা নাড়ান, ঠিক আছে, উনি বলবেন না। এরপর তাহের মামা এবং নিশির মধ্যে অনেক সময় কথা হয়। একটা সময় নিশি বলে যে, একটু পর আজান দেবে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। এটা বলে নিশি তাল গাছের দিকে হাঁটা ধরে। একটা সময় অন্ধকারে মিলিয়ে যায়, তো উনিও ঘরে চলে আসেন। ঘরে এসে শুয়ে শুনি ভাবতে থাকেন কি হচ্ছে ওনার সাথে, এই বিষয়টা কি উনি ওনার মা বাবাকে বলবেন? তখন আমার মন বলে না, যেহেতু মেয়েটা নিষেধ করেছে, কিছুই বলবেন না, দেখি কি হয়। উনি যেন একটা মায়াজালে আটকে গেছেন বা মায়াজালে আটকে যাচ্ছেন। কি করবেন না কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ ফজরের আজান দেয়, উনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠেন। শরীরটা কিছুটা ব্যথা ব্যথা করছিল। ঘুম থেকে উঠে দেখা যায় ওরা হেল্পার 4বার কল দিয়েছে। কল ব্যাক করেন। ওনার হেল্পার নাম ছিল সাইদ। তো সাইদ বলে যে, ভাই আপনি কই, একটা ট্রিপ আছে, বিকাল 4টার সময় একটা লাশ নিয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। লাশটা দুর্ঘটনায় মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে। যাত্রীর সাথে আসলে বা লাশটির সাথে আসলে কেউ নাই, ঠিকানা দেয়া আছে, আপনি কি যাবেন? একথা শুনে উনি যেন আকাশ থেকে পড়েন। সাইদকে কি উত্তর দিবেন বুঝতে পারছেন না। বিষয়টা এড়িয়ে গিয়ে সাইদকে বললেন যে, সাইদ রে, আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর, আজকে কোথাও যাবো না। তো সাইদ বললেন, ঠিক আছে ভাই, আমি মানা করে দিচ্ছি, অন্য কোনো অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করে দিই। তো ফোনের লাইন কেটে দিয়ে উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কিভাবে সম্ভব? একদিন আগে যেখানে লাশ নিয়ে গিয়ে এত বড় একটা বিপদ থেকে বাঁচলেন, সেখানেই কাকতালীয় ভাবে আবার যাওয়ার জন্য কেন ওনার কাছে অফার আসলো? এটা কি পরিকল্পিত, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? কিছুই বুঝতে পারছিলেন না। না পারছিলেন কাউকে বলতে, না পারছিলেন সহ্য করতে। 2 দিনে উনি যেন মানসিক রোগী হয়ে গেছেন অনেকটা। সারাদিন বাড়িতেই থাকেন, কোথাও যান নাই। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা জানেন না। ঠিক আগের মতো সেই মায়াবী কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। উনি খাট থেকে ওঠেন, অন্ধকারে বাবা মায়ের খাটার দিকে তাকান। ওদিকে তাকিয়ে মনে হয় পৃথিবীর সকল ঘুম যেন ওনার বাবা মায়ের কাছে উপস্থিত হয়েছে। তো উনি বাইরে বের হন। বের হয়ে দেখেন নিচে সেই বলে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। আর এই তাহের মামাকে তার কাছে ডাকছে। দুজনের মধ্যে ওই রাত্রে অনেক কথা হয়। এভাবে প্রায় রাত্রেই নিশি ওনাকে এসে ডাকতো, আর উনিও বাইরে বের হতেন। সারা রাত দুইজন কথা বলে শেষ রাতে আজানের আগে যে যার গন্তব্যে চলে যেত। নিশিও অন্ধকারে মিলে যেত, উনিও ঘরে এসে শুয়ে পড়তেন। এর মধ্যে নিশির সাথে ওনার বেশ একটা সখ্য ভাব গড়ে ওঠে। তাহের মামা যেন নিশিকে ছাড়া কিছুই বুঝতেন না। সারাদিন রাত শুধু তার কথাই ভাবতেন, কখন যেন নিশি এসে তাকে ডাক দেয় আর উনি বাইরে যাবেন। নিশিকে উনি নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেন। কিন্তু এতদিনে উনি বুঝতেই পারেননি যে উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কত বড় বিপদ উনি ডেকে আনছেন। উনি যখন অ্যাম্বুলেন্স দিয়ে কোথাও যেতেন, কেন জানি ওনার খুব অস্বস্তি লাগতো, মন বসতো না। বাসায় ফেরত যেতে হবে, কখন ওই নিশি ডাকবে, তার সামনে যেতে হবে, এইসব চিন্তা করতেন। তো এমন সময় একদিন ওনার হেল্পার সাইদ তাকে বলে যে, ভাই কি হয়েছে আপনার, আগের মতো অ্যাম্বুলেন্স চালান না, যদি কোথাও যান ঠিক মতো মনও দিয়ে কাজ করেন না, আপনার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে, এভাবে কি ভাই পেট চলবে? আপনার সাথে তো আমার পেটও জড়িত, আপনি না চাইলে আমি টাকা পাবো কোথায়? কারণ গাড়ি না চললে আমাদের তো আর পেট চলবে না। আমি তো আপনার সাথে হেল্পারি করি, সেখান থেকে টুকটাক টাকা পাই। আপনি যদি গাড়ি না চালান তাহলে আমার চলবে কিভাবে ভাই? আমার দিকটা একটু বিবেচনা করবেন। তখন আবার এই তাহের মামা সাইদকে বলে, আরে ধরবো, আমার কিছু হয় নাই, আর কি হবে, আমি তো ঠিকই আছি। তো যাই হোক, ওই দিন রুগী নামিয়ে দিয়ে উনি বাড়িতে ফেরত আসেন। ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে যায়। তো খুলনা থেকে ওনার বাড়ির দূরত্ব 1 ঘন্টা 20 মিনিট বাসে করে আসলে। তো ওই দিন বাড়ি এসে রাতে ঘুমিয়ে পড়েন। ওই রাত্রেও নিশির সেই মায়াবী ডাকে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠে বাইরে যান। তো নিশি ওনাকে বলে যে, আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। এই বলে নিশি তার হাত থেকে একটা আংটি বের করে দেয় তাহের মামাকে। আংটিটা ছিল খুবই সাদা মাটা, কেউ দেখলে সন্দেহ করার মতো না। তো আংটিটা হাতে পরার সাথে সাথে মনে হলো শরীরে বিদ্যুতের একটা শক লাগলো। এরপর নিশি এই তাহের মামাকে বলে যে, তাহের, কখনো এটা হাত থেকে খুলবা না,
আর এই আংটির বিষয়ে কেউ জানতে চাইলে বলবো তুমি এটা কিনছো, কেউ যেন সন্দেহ না করে। এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো বিপদ আপদ হবে না। এটা তোমার জন্য আমার তরফ থেকে ভালোবাসার উপহার। এ কথা শুনে তো তাহির মামা বেজায় খুশি। তো যাই হোক, ওই সময় নিশি বলে যে আজকে যাই, আজকে আমার কাজ আছে, পরে দেখা হবে। ওই দিন আর খুব বেশি কথা বলে না। ওই দিন নিশি ওই তাল গাছের দিকে চলে যায়। তো ওনার চোখ, মানে এই তাহির মামার চোখ যত দূর যায় ওই সময় রাতের বেলা দেখা গেল ওই দূরের তাল গাছে যেতে যেতে একটা সময় নিশি অন্ধকারে মিলিয়ে যায়। তবে একটা বিষয় উনি খেয়াল করেন, দূরের ওই তাল গাছের পাশে মনে হচ্ছে অনেকগুলো জোড়া লাল চোখ মিটমিট করছে, মানে চোখের পলক ফেলছে, এতটুকু মনে হচ্ছে। এটা দেখে ভয়ে এক দৌড়ে উনি ঘরে ঢুকে যান। এভাবে টোটাল 35 দিন কেটে যায়। একদিন রাতে ঠিক রাত কয়টা বাজে মনে নাই, বেশ অনেক গভীর রাতে হবে, সেই মায়াবী ডাকে আবার উনি বাইরে বের হয়ে যান। উনি যখন নিশির সাথে কথা বলছিলেন তখন পাশের বাড়িতে থাকা এই তাহের মামার এক চাচি খেয়াল করেন যে উনি বড়ই গাছের গোড়ায় কিসের সাথে যেন কথা বলছেন। উনি আবার চুপি চুপি তাহের মামাকে ফলো করেছেন। তখন অবশ্য ওই চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। তো চাচি আবার তুলারাশি হওয়ায় ছোটবেলা থেকেই প্যারানরমাল বিষয়গুলো বুঝতে পারতেন। ওনার বুঝতে খুব একটা সমস্যা হয় নাই যে তাহের মামা কোন একটা বিপদে পড়েছেন। পরদিন সকাল থেকে তাহের মামার শরীরটা হঠাৎ করে মারাত্মক রকমের খারাপ হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়া হয়, কিছুটা ঠিক হয়ে যান, শরীরটা আবার খারাপ হয়ে যায়। এইভাবে কেটে যায় আরো 5-6 দিন। এই 5-6 দিনে শরীর অনেক দুর্বল, অসুস্থ হয়ে যায়। এর ভিতরে অবশ্য নিশি আর ওনার সাথে দেখা করতে আসেন নাই। 5-6 দিন পর মনে আছে ওনার, সেদিন ছিল মঙ্গলবার, গভীর রাতে সেই মায়াবী কণ্ঠের ডাক। উনি ঘুম থেকে উঠে বাইরে বের হন। সেদিন দেখা গেল নিশি কিছুটা বিমর্ষ হয়ে তাকিয়ে আছে। উনি বললেন, কি হয়েছে নিশি? তখন নিশি বলল যে তোমার কাছে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না তাহের, কারণ তোমার পরিবারে কেউ জেনে গেছে যে আমি তোমার কাছে আসি। যাই হোক, তুমি আংটিটা কাউকে দিবা না, ওটা তোমার কাছেই রাখবা। দরকার হলে আমি তোমার কাছ থেকে এটা চেয়ে নেবো, তাও তুমি এটা কাউকে দিও না। আজকে আসি, তোমার কাছে আর বেশিক্ষণ থাকার মতো সময় সুযোগ আমার নাই। এই বলে নিশি চলে যায়। ওদিকে চাচি গত কয়েকদিন যে রাতের বেলায় ওনাকে পাহারা দেয়, এটা কিন্তু আবার তাহের মামা জানতেন না। এই দিনও চাচি আগের দিনের মতোই বড়ই গাছের গোড়ায় ওনাকে আসতে দেখে ফেলে। তো চাচি ওনাকে আগের দিন দেখেছে, এই কয়েকদিন রাত্রে ওনাকে চোখে চোখে রেখেছে, এবং ওই রাত্রেও নিশির সাথে তাহের মামাকে কথা বলতে দেখেছে। এটা অবশ্য উনি পরে জানতে পেরেছেন। ওই রাত্রে তো তাহের মামা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা উনি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছেন। উনি যেন বিছানা থেকে উঠতেই পারছেন না, শরীরটা এত দুর্বল, মনে হচ্ছে উনি রক্ত শূন্যতায় ভুগছেন। শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহের মামার মা বাবা আর ওই চাচি ওনাকে ঘুম থেকে উঠতে দেখেই ওনার কাছে এগিয়ে আসেন। তাদেরকে দেখে মনে হলো তাহের মামার ঘুম থেকে ওঠার অপেক্ষায় তারা ছিলেন। চাচি তাহের মামাকে বলেন, কি রে তাহের, এই রাত্রে তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস? ওনার মা বাবাও একই প্রশ্ন করে তাহের মামাকে, এই বাইরে কার সাথে কথা বলিস? উনি নাকি কি আবল তাবল রাতের বেলা গিয়ে কার সাথে কি কথা বলেন, এইগুলো চাচি বলছে। তাহের মামা চিন্তা করেন, আরে এই কথা তো বলা নিষেধ। এই জন্য উনি বলেন, আরে রাতের বেলা আমি বাইরে যাবো কেন, কার সাথে কথা বলবো, কি কথা বলবো, তোমরা ভুল দেখছো। আর এত রাতেও বড়ই গেছেন নিতে, কার সাথে আমি কথা বলবো? এদিকে সবাই মিলে অনেক চাপাচাপি করছে, উনি তো কিছুতেই বিষয়টা স্বীকার করে না। উল্টো বলছে, তোর বাদ দাও, তো তোর বাদ দাও, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। উনি এড়িয়ে যাচ্ছেন। তখন ওই চাচি বলে, হ্যাঁ রে তাহের, হাতের আংটিটা কিসের? এটা কি কেউ দিছে নাকি কিনছিস? তাই বলেন, কে দিবে, আমি খুলনা থেকে কিনছি। তখন চাচি বুঝতে পারেন যে কিছু একটা লুকাচ্ছেন। তো চাচি বলছেন যে, বাপরে, কিছু হলে আমাকে বল, যদি কিছু হয়ে যায় আর কিচ্ছু কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তো তাহির মামার বাবা মা ওই কথা বলে, বাবা রে, বল বল, কিছু গোপন করিস না, বল, এখনো হয়তো বা কিছু করার সুযোগ আছে, বল। এদিকে তাহির মামার শরীরটাও দিন দিন আরো খারাপ হতে থাকে। উনি খাওয়া দাওয়া করতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। একটা পর্যায়ে এমন হয়ে গেল যে উনি ওনার জরুরত সারার জন্য ওয়াশরুমে যেতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে। তো যেদিন নিশির সাথে ওনার দেখা হয়েছে তারপর থেকে কেটে যায়, মানে ওই অ্যাম্বুলেন্সের ওই ঘটনার থেকে 53 দিন কেটে গেছে। এখন উনি অ্যাম্বুলেন্স চালানো বাদও দিয়ে দিয়েছেন, শরীরটা ভালো না, গাড়ি চালাতে পারেন না। মনের মধ্যে সবসময় একটা মোহ কাজ করতো, কখন সে নিশি আসবে, তার সাথে কথা বলবো। মূলত সবসময় এই তাহির মামা কারোর নির্দেশে চলছেন, নিজের শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। ওনার শরীরের অবস্থা একটা পর্যায়ে এতটাই খারাপ হয়ে যায় যে উনি পানি ছাড়া আর কিছুই খেতে পারছেন না।
বিছানা থেকে উঠতে পারেন না, ওনার হাড়ের সাথে চামড়া লেগে গেছে এমন একটা অবস্থা। ওনার শরীর দেখলে মনে হবে না যে শরীরে কোনো রক্ত আছে, শরীরটা এতটাই সাদা হয়ে গিয়েছিল। একমাত্র সন্তানের করুণ পরিণতি দেখে কোনো মা বাবাই সহ্য করতে পারবেন, এটাই স্বাভাবিক। ওনার চাচি এর ভিতরে কয়েকবার এসে ওনার কাছে কিন্তু জানতে চেয়েছে যে আমি কি লুকাচ্ছি, অর্থাৎ তাহির মামা কি লুকাচ্ছেন, কিন্তু বরাবরই বিষয়টা তাহির মামা এড়িয়ে যেতেন। তাহির মামার আয়নার সামনে নিজের চেহারা দেখে মনে হতো যে উনি জীবন্ত একটা কঙ্কাল। কেন এমনটা হচ্ছে? তাহির মামার মা সারাদিন ওনার কাছে বসে থাকতেন আর কান্নাকাটি করতেন। তো ওনাকে যে কবিরাজের কাছে নিয়ে যাবেন সেই অবস্থাও নাই। কবিরাজের কাছ থেকে তেল পড়া পানি পড়া এনে দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। সকলে ধরে নিয়েছিলেন তাহির মামা আর বেশি দিন বাঁচবেন না, কারণ চাচি বলে দিয়েছিলেন যে ডাক্তারের কাছে নিয়ে লাভ নাই, ওর সমস্যা অন্য। এতদিন ধরে এত কিছু হয়ে যাচ্ছে, তাহির মামার সাথে কোনো খারাপ কোনো কিছু লেগেছে কিনা বা খারাপ কোনো কিছুর কারণে এরকম হচ্ছে কিনা উনি কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন না। ডাক্তার যে দেখান নাই তা না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খেয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয় না, ডাক্তারও রোগ ধরতে পারেন না। তো একদিন তাহির মামার মা আর ওই চাচি কাছে এসে দুজন মিলে কান্নাকাটি শুরু করেছে যে বাবা রে, আমরা তোকে হারাতে চাই না। এই বলে তাহির মামার মা খুব কান্নাকাটি করছে, আর তাহির মামার মা বলছে যে তুই কিছু লুকাচ্ছিস রে বাবা, আমাদেরকে খুলে বল, এখনো সময় আছে, খুলে বল, আমরা কিছু করতে পারি কিনা দেখি। ওই দিন তাহের মামা আর মায়ের কান্না চাচির কান্না সহ্য করতে পারেন নাই। প্রথম থেকে আজ অবধি যা যা হয়েছে সবকিছু খুলে বলেন। এটা শুনে তাহের মামার মা চাচির চক্ষু তো চরক গাছ হয়ে যায়। চাচি বলে, সর্বনাশ, তুই এসব কি করছিস? তুই এসব কেন এতদিন আমাদের কাছ থেকে লুকাইছিস? আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছি, পুকুরে পানি আনতে গিয়ে ফেরার পথে তোর বাড়ির দিকে তাকাইছি, দূর থেকে আমার কেমন যেন মনে হয়েছে তোদের বাড়িতে খারাপ কোনো কিছু একটা উপস্থিতি আছে। আমার তো তুলা রাশি, তাই অস্বাভাবিক কোনো কিছু আমি বুঝতে পারি, আর তোদের খারাপ কিছু সেটা আমি বুঝতে পারছি, সেটা মোটেও ভালো কিছু না। আর আমার ভয় ডর ওরকম কিছু নাই। আমি তোদের বাড়ির দিকে হেঁটে এসে দেখি তুই বড়ই গাছের নিচে কার সাথে যেন কথা বলছিস, সামনে ফাঁকা, কিছুই নেই। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছি, তোকে ডাকতেই নেই। ফজরের আজানের আগে তুই আবার ঘরে চলে গেলি। পরদিন সকালবেলা আমি তোকে বা তোর পরিবারকে কিছু বলি নাই, কারণ বিষয়টা আমি আসলে বুঝতে চাচ্ছিলাম। পরের 5-6 দিন গভীর যাত্রা আমি বের হয়ে তোদের বাড়িতে আসতাম, কিন্তু কিছু চোখে পড়েনি। 5-6 দিন পর আবার তোকে সেই বড়ই গাছের নিচে অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলতে দেখি। তখন আমি নিশ্চিত হই যে তোর সাথে কোনো কিছুর উপস্থিতি রয়েছে, আর সেটা ভালো কিছু না, এটা আমি বুঝছি। ওই রাত্রেও তোকে আমি ডাক দেই নাই। পরদিন সকালে আমি বিষয়টা তোর মাকে বলি, তারপর তোর মা আর আমি মিলে তোর কাছে জানতে চাই, তুই অস্বীকার করিস। সেদিনও যদি আমাদেরকে বিষয়টা জানাতি তাহলে এত কিছু হতো না, কিছু একটা করা যেত। কিন্তু আজ তো শরীরের যে অবস্থা, তোকে নিয়ে ভালো কবিরাজের কাছে যাবো সেই অবস্থাও নাই। তাও তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমি দেখতেছি কি করা যায়, আর তোর হাতের আংটিটা দে। তখন এই আংটিটা তাহের মামা খুলে চাচির হাতে দেন। চাচি সেটাকে নিয়ে একটা ছোট কাচের বোতলের ভিতরে কিছু শুকনো মরিচের গুঁড়া আর সরিষা মিক্স করে ওর মধ্যে ওই আংটিটা রাখেন। চাচি বিভিন্ন জায়গায় ভালো কবিরাজের সন্ধান করতে থাকেন, কিন্তু সবাই এই বিষয়টা বিস্তারিত জানার পর না করে দেয়। আর যারা ভালো আলেম ছিলেন, তারাও বয়স্ক, তারা এতদূর আসতে পারবেন না। আর তাহের মামার শরীরের যে অবস্থা, তাতে করে ওই আলেমের বাড়িতে নেওয়ার মতো অবস্থা তার ছিল না। তাই তাদের কাছ থেকে তেল পড়া পানি পড়া এগুলো নিয়ে আসা হতো। অল্প কিছু সময় ভালো থাকেন, আবার শরীর খারাপ লাগে, এরকম চলছে। এদিকে তাহের মামার চাচি আর ওনার মা পাগলের মতো এক কবিরাজ থেকে অন্য কবিরাজ, এক আলেম থেকে আর এক আলেম দৌড়াদৌড়ি করছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। এদিকে তাহের মামার অবস্থা আরো খারাপ হয়ে যায়, প্রাণ যায় যায় অবস্থা। একদিন তাহের মামার মা সকাল 11টার দিকে ওনার পাশে বসে কান্না করছিল। তখন ওনার মা বলছিল যে তোকে কি আমরা বাঁচাতে পারবো না, তোর এই অবস্থা তার সহ্য করতে পারছি না। তখন বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠে কেউ বলে, হ্যাঁ রে, বাইরে কেউ আছিস? তখন তাহের মামার মা বলেন যে কে? তখন পুরুষ কণ্ঠে বাড়ি থেকে বলে যে মা, আমি একজন ভিক্ষুক, বাইরে আয়। তো তাহের মামার মা চোখ মুছতে মুছতে বাইরে গিয়ে বলেন, কি হয়েছে চাচা? ভিক্ষুক বলে, মা কটা খেতে দিবি, খুব খিদা পেয়েছে। তাহের মামার মা বলেন যে চাচা, আমার ছেলে তো খেতে পারে না, সেই কষ্টে আমিও ঠিক মতো রান্না বান্না করি না, সকাল থেকে তো কিছু রান্না করে নাই, রান্না করানোর সুযোগও হয় নাই, আপনাকে কি দিব, খাবার তো কিছু নাই, চাল দিব? তখন ভিক্ষুক বলেন, তোর ছেলের কি হয়েছে? তখন আমার মা বলে, সে তো অনেক কাহিনী, আমার ছেলেটার শরীরের দিকে তাকানো যায় না, এই অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে বলেন চাচা? তখন ভিক্ষুক বলে, তোর ছেলেকে আমি একটু দেখবো। তখন আমার মা ভিক্ষুককে বলেন যে ওকে তো বাইরে নিয়ে আসা সম্ভব না, আসেন আপনি ভেতরে আসেন। তখন ভিক্ষুককে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। ভিক্ষুক চারদিকে এক নজরে 2 মিনিটে তাকিয়ে থাকেন। তারপর তাহের আমার মাকে বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে মা, আচ্ছা তাও আমি চেষ্টা করে দেখি, উপরওয়ালা চাইলে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তুই সরিষার তেল
চুলার নিচে যে পোড়া মাটি রয়েছে, এই পোড়া মাটি, 5টা লেবু আর 2টো শিং মাছ জোগাড় করে রাখিস, আমি আগামীকাল ঠিক রাত 12টায় আসবো ইনশাল্লাহ। অবাক করা বিষয় হলো, এই তাহের মামা নিজেরাই খুব দরিদ্র ঘরের, ওনার বাবা কৃষক, ওনাদের বাড়িতে আসলে নর্মালি ভিক্ষুক আসে না বললেই চলে। কিন্তু উনি কিভাবে আসলেন? তো যাই হোক, ওনার মা আর ওনার চাচি দুজন যখন জানলেন যে এরকম ভিক্ষুক এগুলো বলছেন, তখন ভিক্ষুক কি কি জোগাড় করতে বলছে সেগুলো ওনারা জোগাড় করে ফেলেন। পরদিন রাতে সকলেই এই ভিক্ষুকের জন্য অপেক্ষা করতে থাকেন। সত্যি রাত 12টার কিছু সময় আগে ভিক্ষুক ওনাদের বাড়িতে হাজির হন। ভিক্ষুককে দেখে স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল, ওরকম সুফি সাধক এরকম কিছু না, স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল। তো ভিক্ষুক এসে ওনার মা বাবা আর চাচিকে যেটা বলেন সেটা শুনে তো সবাই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিক্ষুক বলেন যে এই যে নিশি নামের যে মেয়েটা দেখা দেয় পরী রূপে, এটা মোটেও কোনো পরী না, এক মহিলার রূপ ধরে আসে। সে ভয়ঙ্কর আর বিষাক্ত একটা শক্তিশালী জিন, এর শরীরে মারাত্মক বিষ রয়েছে, আর এর নাম হচ্ছে বিলাল। এরা মানুষের মাংস এবং রক্ত খেতে খুবই পছন্দ করে। এই নিশি খুলনা মেডিকেল থেকে যে লাশটি অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল, আসলে ওটা কোনো লাশই ছিল না, ওটা ছিল একটা মায়াজাল। এই মায়াজাল সৃষ্টি করে তাহেরের মন নরম করে তাকে নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই জিনের মানে এই নিশির শাগরেদরা বিভিন্ন ভাবে তাহেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, যেন তাহের বুঝতে না পারে যে লাশের সাথে কিছু হচ্ছে। কিন্তু কি হচ্ছে এটা একটা রহস্য ছিল। আসলে তাহেরকে একটা শিকার বানাতে চেয়েছিল তারা, এমন ভাবে শিকার বানাতে চেয়েছে যাতে করে নিশির প্রতি তাহের আকৃষ্ট হয়। তবে তারা তাহেরকে সরাসরি সেটা বুঝতে দিচ্ছিল না। এর মধ্যে ওই বট গাছের ওখানে কয়েকটা রক্ত চোষা জিন ছিল, ওরা মূলত অপেক্ষা ছিল তাহেরের রক্ত চুষে মেরে ফেলতে, কিন্তু নিশি সেটা বাধা দিয়েছিল। নিশির উদ্দেশ্য ছিল তাহেরের রক্ত আস্তে আস্তে তারা শুষে নেবে। যদি কোনো মানুষ নিজেই তার রক্ত জিনদের পান করার সুযোগ দেয়, তাহলে তারা নাকি 6 থেকে 7 গুণ বেশি শক্তিশালী হতে পারে। তাই মায়াজাল সৃষ্টি করে এক মেয়ের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথা বলে তাহেরকে একটি আংটি পরাতে সক্ষম হয়, আর এই আংটির মাধ্যমেই তারা তাহেরের রক্ত পান করতো। ঋষি যে একা পান করতো তা না, ঋষির যত শাকরেদা ছিল সবাই পান করত, সবাই এই রক্তের ভাগ পেত। অল্প অল্প করে রক্ত কমতে কমতে শুকিয়ে একসময় তাহের মারা যাবে। আর তাহেরের উপর এই জিনদের প্রভাব প্রতীয়মান থাকায় তাহের কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারবে না। এসব কথা শুনে তো তাহের মামার মা বাবা চাচির তো অবস্থা খারাপ। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন, চাচা আমার ছেলেকে আল্লাহ চান তো সুস্থ করে দেন, আমি আমার সন্তানের এই পরিণতি চোখে দেখতে পারছি না। তখন ভিক্ষুক তাহের মামার মাকে বলেন যে মারে চিন্তা করিস না, সুস্থ করার মালিক ওপরওয়ালা। আমি কোনো না কোনো মাধ্যমে খবর পাইছি, কোন মাধ্যমে খবর পাইছি আমি সেটা বলবো না, আমি শুধু তোর ছেলের চিকিৎসা করার জন্যই আসছি, আর আমি আমার মতো করে চেষ্টা করব। তবে একটা অনুরোধ, আমি চলে যাওয়ার পর আমাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবি না, আমি কোনো জিন না, আমি মানুষ। তবে আমি কোন মাধ্যমে খবর পাইছি দোহাই তোদের সেটা বলবি না। তো যাই হোক, তোরা তাহেরকে একটা উঠানে একটা পাটিতে শুইয়ে দিবি, তবে কোনো বালিশ দিবি না, আর তোরা ঘরে গিয়ে দরজা লাগাই দে, আমি যত সময় না বলবো যাই হয়ে যাক তোরা দরজা খুলবি না। এটা শুনে তাহের মামার মা আরো বেশি ভয় পান। উনি চিন্তা করেন আবার এই ভিক্ষুকের বেশে নিশি এলো না তো, আমার ছেলেকে একদম খেয়েই ফেলবে। তাহলে যাই হোক, এই চাচি উনি বললেন যে না রে, এই যে লোকটা এটা কোনো জিন না, আবার উনি যদি খারাপ হতো আমার তো তুলার আসে আমি বুঝতে পারতাম, উনি ভালো, ভয়ের তো শোনাই, চল আমরা ঘরে চলে যাই। তো যাই হোক, ওনারা ঘরে চলে যান। তাহের মামাকে ধরে ধরে উঠানের মাঝখানে একটি পাটিতে শুইয়ে দেওয়া হয় বালিশ ছাড়া। এরপর সকলেই তো ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন, চারদিকে শুনশান নীরবতা। তাহের মামার 2-3 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। এরপর ওনার কিছু মনে নাই, বাকিটা ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ওনার মা বলেছেন যে তাহের মামাকে উঠোনে রেখে ওনারা ঘরে অপেক্ষা করছেন। বাইরে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, একদম নীরব। 2 ঘন্টা পরে বাইরে থেকে ডাক আসে। তখন ওরা দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে তাহের মা ঘুমিয়ে আছেন। তখন ওনারা ভিক্ষুককে বলেন যে চাচা এখন কি অবস্থা? তো চাচা মুচকি এসে বলেন যে তোর ছেলে এখন অভিশাপ মুক্ত, আলহামদুলিল্লাহ, তো এখন সুস্থ। কি করেছে কিভাবে করেছে সব জানতে চাইবি না, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় কর। কাল থেকে ও খাওয়া দাওয়া করতে পারবে, হাঁটতে পারবে, তবে স্বাভাবিক হতে মাস 2-3 সময় লাগবে। আর কালকে কিছু গরিব মানুষকে খাইয়ে দিবি সাধ্য অনুযায়ী। আর তোর সন্তানকে এখন গরম পানিতে গোসল করিয়ে নিয়ে ঘরে ঢোকা। কালকে সকালে ও বমি করবে, বমির সাথে কিছুটা রক্ত বের হতে পারে, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এরপরই ও স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে ইনশাল্লাহ। আমি এখন যাই,
তো ওই ভিক্ষুক চাচাকে ওনার পরিবার থেকে কিছু দিতে চাইলে উনি বলেন যে তোর ছেলে সুস্থ হয়েছে, আমি যে উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ আমাকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে, আমি কোনো বিনিময় নেই না, ভালো থাকিস আর আমার খোঁজ করিস না, আবারও বলছি। এই বলে ভিক্ষুক ওই আত্মীয় চলে যান। কোথায় চলে গেছেন এটা জানা যায় না। পরে তাহির মামাকে গরম পানিতে গোসল করে ঘরে নেওয়া হয়। ওনার মনে হচ্ছিল উনি আস্তে আস্তে ওনার শরীরে এনার্জি ফেরত পাচ্ছেন, শরীরটা পাতলা লাগছিল, মনে হচ্ছিল মাথার উপর থেকে ভারী কিছু নেমে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওনার বমি হয়, কিছুটা রক্ত বের হয়। উনি তো কিছুই খেতে পারতেন না, তাহলে বমি হলো কিভাবে? মানুষ কিছু খেলেই তো বমি আসে। মনে হচ্ছিল ওনার পেটের ভিতরে অনেক খাবার টাবার ছিল, এরকম কিছু মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এরপর থেকে উনি একটু একটু খেতে পারেন, দিন দিন উনি সুস্থ হতে লাগেন। 2 থেকে 3 মাসের মধ্যে আবার উনি আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক হয়ে যান। তো ওই ভিক্ষুক কে ছিলেন, মানুষ নাকি জিন ছিলেন, কিভাবে সুস্থ করলেন, সবকিছু অজানা রয়ে গেল। তবে ওই ভিক্ষুক যে মানুষ ছিলেন এটা উনি বলে গিয়েছেন। তো যাই হোক, এসব রহস্য হয়তো বা আর কখনো জানা হবে না। তাহির মামা সুস্থ স্বাভাবিক হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? উনি এরপর আর অ্যাম্বুলেন্স চালান নাই। সুস্থ হওয়ার পর উনি 6 বছর বাস চালিয়েছেন। ড্রাইভিং পেশার ওনার ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু পেটার দায়ে ওই পেশাটাকে বেছে নিতে হয়েছে, কারণ উনি অন্য কোনো কাজ পারতেন না। এরপর আবার উনি বাস চালানো ছেড়ে দিয়েছেন, ট্রাক চালান। ট্রাক চালাতে গিয়েও ওনার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। তো তাহির মামা জানিয়েছেন যে পরবর্তীতে উনি সেই ঘটনা শেয়ার করবেন। তো এটাই ছিল তাহির মামার ঘটনা। প্রিয় লিসেনার্স, ওই আংটির বিষয়ে কি হয়েছিল এই বিষয়ে অবশ্য মাশফিক ভাই কিছু জানান নাই, যে ওই আংটিটার পরবর্তীতে কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে এই ঘটনার যখন শুরু হয়, তারপর যখন নিশি নামে সেই মেয়েটার আবির্ভাব হয়, আমরা তো সকলে চিন্তা করেছিলাম যে তাহির মামা নিশ্চয়ই কোনো পরীর প্রেমে পড়ে গেছেন, এটা নিশ্চয়ই কোনো পরী, এটা সেটা কত কথা হয়তো বা তার দেশে নিয়ে যাবেন। আসলে এটা যে কোনো পরী ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ, বিষাক্ত রক্তচোষা এক পিশাচ, যার নাম হচ্ছে ডিলান। এই জিনিসটা এমন এক কলা কৌশল অবলম্বন করছে তাহির মামাকে ঘিরে, যে তাহির মামার প্রাণ তো চলেই যেত। এইখানে একটা কথা প্রিয় লিসেনার, সেটা হলো আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পাই যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে এরকম কিছু ভিক্ষুকের আবির্ভাব ঘটে। এনারা আসলে কারা? বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, শুনতে পাই, আর এটার প্রমাণও পাই। আমি যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় থাকেন, তাদের কাছে বিভিন্ন জিনেরা খবর পাঠায় যে ওরকম একজন ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় আছেন, হুজুর আপনি ওখানে যেতে পারেন, আপনি চাইলে এটা সুস্থ করতে পারেন, আল্লাহ চান তো আপনি গিয়ে ওই রোগীটার একটু চিকিৎসা করে দেন। তখন এই ধরনের ফকিরদের আবির্ভাব ঘটে, ওনারা আবার চলেও যান। আবার কখনো কখনো এমন হয় জিনেরাও ফকিরের রূপ ধরে আসতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটে। এটা আল্লাহ তাআলার তরফ থেকেই একটা রহমত বলতে হবে, যে ওনাদের কাছে কোনো না কোনো ভাবে খবর পৌঁছান। ওনারা আধ্যাত্মিক ভাবেই জানেন, আল্লাহ তাআলা তাদেরকে কাশফের মাধ্যমে জানান অথবা জিনদের মাধ্যমে জানান, যেভাবেই হোক ওরা জানতে পারেন, আসেন। সবার ভাগ্যে যে এটা থাকে তা কিন্তু না, অনেকেই কিন্তু এই ভাগ্য ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই জিনেদের খপ্পরে পড়ে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের দুষ্টু জিনেদের হাত থেকে। অ্যাম্বুলেন্সের একটি ঘটনা যে কোন দিকে মোড় নিল, এটা সত্যি আমাকে অবাক করেছে। ঘটনাটি ঘটেছিল 1999 সালের 10ই নভেম্বর। ওনার বাবা ঢাকার বাড্ডায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 53 বছর। তখন আবির ভাইয়ের বয়স 7 বছর ছিল। দিনটি ছিল বুধবার সকাল 10টা। ঢাকার বাড্ডায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওনার বাবার ফুসফুস এবং ব্লাড ক্যান্সার জনিত সমস্যা ছিল। আবির ভাইরা 8 ভাই বোন। আবির ভাই সবার ছোট। ওনার সবার যিনি বড় ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা বলে ডাকেন। তো এই নওশের জামিল তিনি সহ ওনাদের নিকটতম কিছু আত্মীয় স্বজন এবং ওনার বড় ভাইয়ের বন্ধুরা মিলে ওনার বাবার লাশ বাড্ডার স্থানীয় একটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবের সহযোগিতায় গোসল, জানাজা সহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন ওখানেই। লাশের প্রথম জানাজা সহ অন্য সব কার্যক্রম শেষে ওনাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। এশার নামাজের পর ওনারা রওনা হয়েছিলেন। ওনার বাবার লাশের গাড়িতে ওনার বড় ভাই, মেঝো ভাই, ওনাদের সম্পর্কে এক মামা হতেন আলতাফ মামা, তো উনি এবং ওনার বড় ভাইয়ের একজন বন্ধু আলিম ভাই সহ
এরকম আরো বেশ কয়েকজন, এর মধ্যে আরেকজন ছিলেন মানে ওনার যে মেজো ভাই, তার নাম হচ্ছে আমিরুল ইসলাম বিদ্যুৎ ভাই। তো এরকম বেশ কয়েকজন মিলে ওনারা রওনা দিয়েছিলেন, সকলেই এই লাশের গাড়িতেই ছিলেন। বাড্ডা থেকে গাড়ি যখন মাওয়া ফেরিঘাটে পৌঁছে তখন রাত প্রায় 11টা। ফেরি পার হতে প্রায় আরো 2.5 ঘন্টা সময় লেগে যায়। ফেরি পার হয়ে যখন পুনরায় গাড়ি আবার চলতে শুরু করে তখন রাত প্রায় 1:30টা বেজে যায়। যখন ভাঙার প্রায় কাছাকাছি চলে আসে গাড়ি, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। বাইরে প্রায় ঘন কুয়াশা, যেহেতু সময়টা শীতকাল ছিল। তো গাড়ির ভেতরে লাশের পাশে বসে আবির ভাইয়ের বড় ভাই কোরআন তেলাওয়াত করছেন, আর মেজো ভাই সহ অন্যান্যরা জিকির আজগার দোয়া দুরূদ পাঠ করছেন, আর আলতাফ মামা উনি সব কিছুর দিকে খেয়াল রাখছেন। গাড়ি তখন চলছে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে। হঠাৎ করে ড্রাইভার সাহেব দেখেন গাড়ির সামনে রাস্তার উপর আড়াআড়ি ভাবে প্রকাণ্ড বড় একটা বাঘ রাস্তা রোধ করে শুয়ে আছে। ড্রাইভার সাহেব ছিলেন খুবই সাহসী, আর এদিকে আবির ভাইয়ের বড় ভাই উনি এমনিতেই খুব সাহসী এবং পরহেজগার ব্যক্তি। তো গাড়ির ভেতরে বসে সকলেই বিষয়টি দেখেছিলেন। বাঘটাকে দেখে ড্রাইভার গাড়ির গতি কমিয়ে রাস্তার এক পাশ দিয়ে বাঘটিকে খুব সাবধানে এড়িয়ে আবার জোরে গাড়ি টানতেন। সবার সামনে আচমকা এরকম একটা বাঘ সামনে এসে পড়ায় সবাই তো বেশ অবাক হয়েছিলেন, ভয়ও পেয়েছিলেন। বাঘটাকে ক্রস করার পর সকলেই পেছন দিকে তাকিয়ে দেখেন যে বাঘটির কি অবস্থা। সকলেই দেখতে পান যে গাড়ির পেছনের দিকে যেই কাঁচ থাকে সেই কাঁচ দিয়ে দেখেছিলেন যে ওই বাঘটি মনে হলো আকাশের দিকে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। যখনই সবাই এই দৃশ্যটা দেখলেন সকলেই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে গাড়িটা পূর্ণ নিয়ন্ত্রণেই ছিল, কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে হয়নি আলহামদুলিল্লাহ। তো এক পর্যায়ে ভোর 4:30টার দিকে লাশ নিয়ে ওনারা নারিকেল বাড়িয়া ক্লাবের সামনে পৌঁছে যান, আর ভোর 5টার দিকে লাশ নিয়ে ওনারা বাড়িতে প্রবেশ করেন। 11ই নভেম্বর সকাল 10টায় ওনাদের বাড়িতে আবির ভাইয়ের বাবার লাশের তৃতীয় জানাজা শেষে ওনাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। ঠিক ওই দিন ওনাদের বাড়ির সকলে তো শোকে কাতর, চারপাশে নির্জন শুনশান নীরবতা, তবুও অনেক লোকজন ছিল ওনাদের বাড়িতে। ওই দিন রাত 9টার দিকে আবির ভাইয়ের মামাতো ভাই ইউনুস নেবাই, এই ইউনুস নেবাই লাঠি ও টর্চ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন এবং চিৎকার করতে থাকেন। তার বড় ছেলে সুমনকে ডাকতে থাকেন। তো বোঝাই সুমন তাড়াতাড়ি বের হওয়া, বের হওয়া, মহিষ ছুটে গেছে, তাড়াতাড়ি আয়, মহিষ বাঁধতে হবে। চারপাশ ভেঙে চুরমার করছে মহিষ। বলে রাখা ভালো, এই ইউনুস নেবাই 8 থেকে 10টি মহিষ পালতেন। ইউনুস নেবাই এবং সুমন কাকা মহিষ বাঁধার জন্য সামনে কিছুটা এগিয়ে গেলে দেখেন তার থেকে বেশ কিছুটা দূরে পূব পাশে মহিষ বিভিন্ন গাছ গাছালি ভাঙতে ভাঙতে সামনে কবরস্থানের পূর্ব পাশের দিকে খালের ওপারে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তিনিও মহিষের পিছু নিতে নিতে এগিয়ে আগাতে থাকেন আর কি, এগিয়ে যান। তবে কিছুতেই মহিষের সংস্পর্শে যেতে পারছিলেন না তারা, কোনোভাবেই ওই মহিষকে ধরতে পারছেন না। মনে হচ্ছে ওনাদের এই হাঁটার যে গতি এটা খুব একটা জোরে ছিল না। ওনারা চেষ্টা করছেন জোরে আগানোর জন্য, কিন্তু ওনাদের গতিটা মনে হচ্ছে খুবই স্লো। ওনারা চেষ্টা করেও খুব বেশি জোরে যেতে পারছেন না। তারা খেয়াল করে দেখেন যে চারপাশে হঠাৎ করে মনে হলো কোনো সারা শব্দ নেই, একদম নির্জন। এই মহিষগুলোকে আর দেখা যাচ্ছে না। মহিষগুলোকে আর দেখতে না পেয়ে এই ইউনুস নেবাই সুমন কাকাকে বলেন যে খালের পূর্ব পাশে আরেকটু ঘুরে দেখে আসি আয়। এর কিছুক্ষণ পর সুমন কাকা ও ইউনুস নেবাই খালের পূর্ব পাশে চার রয়েছে, ওই চারের গোড়ায় এগিয়ে আসলে যখনই চার পার হবে তখনই একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান যে সাদা কাপড় জড়িয়ে এই চারের পূর্ব পাশে কিছু একটা শুয়ে আছে। ওই অবস্থায় সাদা কাপড় পরিহিত বস্তুটিকে দেখে এই ইউনুস নেবাই ও সুমন কাকা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে দৌড়াতে বাড়ির ভেতরে চলে আসেন। ইউনুস নেবাই ওই রাত্রে তিনি নিজে কিংবা ওনাদের ঘরের কাউকে ঘরের বাইরে নামতে দেন নাই। সকলে জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখনই বলেন যে বাইরে যাওয়ার দরকার নাই, আমরা ভয় পাইছি, তোমরা বাইরে বের হয়েও না। মহিষ ওটা পরেও ধরা যাবে, সমস্যা না, আমাদের এলাকা, ওই মহিষ কেউ নিবে না। আর মহিষ পরবর্তীতে ঘুরে ঘুরে বাড়িতে চলে আসবে। তো পরের দিন সকালবেলা তিনি উক্ত ঘটনা সম্পর্কে সকলকে অবহিত করেন। তবে ইউনুস নেবাই বাড়ির ছোট বাচ্চাদেরকে এই বিষয়ে কিছু বলতে মানা করে দেন, ছোট বাচ্চারা শুনলে আতঙ্কগ্রস্ত হতে পারে। তো এই ঘটনার পরে একটা ভয়ঙ্কর ও অজানা আতঙ্ক পুরো বাড়ির সকলকে গ্রাস করে। তবে বাড়ির বড়রা
3-4 জন মিলে রাতের বেলা বের হতো। এর প্রায় কয়েক মাস যাবৎ বাড়ির পূর্ব পাশের কবরস্থানের সামনে ওইখানে যে রাস্তাটা ছিল ওই রাস্তার সামনে থেকে অনেকেই হাঁটার সময় সাদা কাপড় গায়ে দিয়ে কিছু একটা শুয়ে থাকতে দেখে অনেকেই নাকি মারাত্মক ভয় পেয়েছেন। তার মধ্যে আবির ভাইয়ের বাড়ির যে ফল বাগান, নারকেল বাগান, সুপারি বাগান, কাঁঠাল বাগান দেখাশোনা করতেন যিনি জাহাঙ্গীর ভাই, এই জাহাঙ্গীর ভাই কিন্তু সেই মানুষ সামারা ঘটনা জাহাঙ্গীর ভাই না, এটা আরেকজন ব্যক্তি আর কি। তো এই জাহাঙ্গীর ভাই, তারপরে বাড়ির পাশের সোভান মোল্লা, উনি সহ কিন্তু অনেকেই ভয় পেয়েছেন। তবে বাড়ির কবরস্থানের সামনে যে খাল রয়েছে ওই খালের সামনে একটা চার আছে, ওই চারের গোড়ায় মূলত এই জিনিসটাকে অনেকেই দেখেছে। তবে তার মুখ আসলে ওইভাবে কেউ দেখেনি। আবির ভাইয়ের আম্মুর সম্পর্কে ভাতিজা হতো স্থানীয় মাদারতলা মসজিদের ইমাম, বর্তমানে মৃত নুরুল ইসলাম খলিফা হুজুরের সাথে ওনার আম্মু এই বিষয়ে আলাপ করলে তিনি আবির ভাইয়ের আম্মুকে বলেন, ফুফি, অনেক ধরনের ভয়ঙ্কর কিছু পিশাচ শ্রেণীর জিন রয়েছে, ওরা লাশের গাড়িতে আক্রমণ করে লাশ ছিনিয়ে নেয়। লাশ গোসল ও জানাজা দিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে লাশের ওরা কিছু করতে পারে না। হতে পারে এমন ভয়ঙ্কর শ্রেণীর কোন পিশাচ এরা আক্রমণ করার চেষ্টা করেছিল, পারেনি। প্রথমে বাঘের রূপে ভয় দেখানোর চেষ্টা করেছে, পথ আগলে দাঁড়ায়। তার উপর যখন দেখলো কোনো কিছু হয়নি, তবে কোন রকমের গাড়ির ড্রাইভার যদি ওই বাঘের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিত তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। কারোরই আর বাঁচার সম্ভাবনা ছিল না, সকলেই হতাহত হতো। আর নিশ্চয়ই ওই ভয়ঙ্কর পিশাচ লাশের পিছু পিছু আসছে, নির্ধারিত একটা জায়গা পর্যন্ত আসতে পারলেও বাড়ির সামনে কবরস্থান থাকায় আর ওটা প্রবেশ করতে পারেনি। ওটা এভাবেই মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে হুজুর বিশেষ একটা পদ্ধতিতে রুকিয়া করেন, এরপরে আল্লাহর রহমতে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকে আর তেমন কোনো ঘটনা এই বিষয়ে ঘটেনি। ওনাদের অর্থাৎ এই আবির ভাইয়ের বাড়ির পাশের একজন লোক ছিলেন, নাম হচ্ছে মনসুর। এই মনসুর আলী, যাকে ওনারা নানা বলে ডাকতেন, উনি অনেক লম্বা একজন মানুষ ছিলেন। অনেকেই নাকি এই মনসুর আলী নানার বেশে এই সাদা কাপড় পরিহিত ব্যক্তিকে দেখেছেন। শুরুর দিকে চেহারা দেখা যেত না, কিন্তু পরবর্তীতে এই মনসুর আলী নানার বেশে অনেকেই ভয় দেখিয়েছে। এখন অবশ্য এটা ঘটে না, এটি ছিল ঘটনা। এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত আরো একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন এনামুল হক আবির ভাই। চলুন এই ঘটনাটি শুনে আসি। ঘটনার সময়কাল 1997 সালের অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস তখন চলছে। রাজু ভাই পেশাগতভাবে একজন অ্যাম্বুলেন্স চালক। তো তিনি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বসবাস করতেন। তিনি অধিকাংশ সময় রোগী পরিবহন করতেন, তবে লাশ পরিবহন খুবই কম করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এরকম একদিন তার মালিক ওসমান মিয়া তাকে সন্ধ্যার পরে জানান যে একটি লাশ নিয়ে যেতে হবে ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামে, আর তাকে একাই যেতে হবে, দ্রুত যেন উনি রেডি হয়ে নেন। এরপর তিনি যখন ঢাকা মেডিকেলের সামনে আসছেন, জানতে পারেন যে লাশটি নিয়ে যাওয়া হবে। লাশটি একটি হিন্দু মেয়ের লাশ, তার বয়স 26-27 বছর হবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের কাজ চলছে। হসপিটালের আনুষঙ্গিক কাজকর্ম এবং আইনগত প্রক্রিয়া শেষ হতে আরো ঘন্টাখানেক লেগে যেতে পারে। একবার তিনি চিন্তা করলেন যে লাশ নিয়ে তিনি যাবেন না। এরপর ওই লাশের বাবার করুণ চাহনি ও আর্তনাদ এবং তার ওস্তাদ ও মালিক ওসমান মিয়ার কথা উনি ফেলতে পারছেন না। একরকম বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন ঠিক আছে উনি যাবেন। এরপর উনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, উনি লাশটি বহন করবেন। তিনিও তার গাড়িটাকে প্রস্তুত করেন লাশ বহন করার জন্য। রাত আনুমানিক 10টার কাছাকাছি সময় মেয়েটির লাশ একটি কফিন বন্দি করে তার বাবা ও সাথে থাকা কিছু আত্মীয় স্বজনরা গাড়ির কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যখন লাশটি গাড়িতে তোলা হবে তখন হঠাৎ করে প্রচন্ড দুর্গন্ধ বের হয়। লাশটি আসলে ওই ঢাকা মেডিকেলের মর্গে প্রায় 2 দিন ধরে পড়েছিল, তাই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, রাজু ভাইয়ের কেমন যেন একটু গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। তখন রাজু ভাইয়ের গাড়ির মালিক এবং রাজু ভাইয়ের এক সময়ের ওস্তাদ, মুরব্বী মানুষ ওসমান মিয়া, তিনি রাজু ভাইকে ধমক দিয়ে বলেন, এই রাজু, যা তুই চা পান খায় আয়, আর তুই আমি কি মরবো না? এরকম পরিস্থিতি আমাদের হতে পারে না, এসব ভাবলে চলবে? যা, তোর সাথে আমিও যাব, ভয় নাই। আমি গেলে তোর আর ভয় নাই তো? চল, আল্লাহর রহমতে ওস্তাদ সাহেবদের দুজন মিলে যাব। বুঝছি তুই ভয় পাইছিস, তোকে দিয়ে একা এই লোকদেরকে ছাড়া যাবে না, আমিও যাবো তোর সাথে।
আর আমার এই সমস্ত লাশ টানার অনেক অভিজ্ঞতা আছে, আমি সব ভয় পাই না, চল। তো রাজু ভাই উনি একটু চা পানি খেয়ে আসেন। রাজু ভাইয়ের গাড়ির সাথে একজন হেল্পার থাকতো, তার নাম হচ্ছে হেলাল। ওই হেলাল ছেলেটা আবার ওই সময় বা ওই দিন অনুপস্থিত ছিল। যেহেতু অনুপস্থিত ছিল এই জন্য রাজু ভাই আসলে একাই ছিলেন। আর তার মালিক ওসমান মিয়া, উনিও যখন দেখলেন রাজু ভাইয়ের এই অবস্থা, প্রতিমধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, রাজু ভাই আধা ঘন্টা বিশ্রাম নিয়ে মাথায় একটু তেল পানি দিয়ে এসে চা পানি খেয়ে এসে উনি এখন প্রস্তুত যাওয়ার জন্য। এর মধ্যে কি হয়েছে, এই যে লাশটি, এই লাশটি পুনরায় অন্য আর একটা ভালো মানের কফিনে ভরা হয়েছে, কিছু সুগন্ধি, তারপর কর্পূর, তারপর আগরবাতি, এই জিনিসগুলো চারদিকে রাখা হয়েছে, আগরবাতি ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই লাশের গন্ধটা না পাওয়া যায়। তো রাজু ভাই গাড়ি স্টার্ট করেছেন, তার পাশে তার ওস্তাদ ওসমান মিয়া, আর গাড়ির ভেতরে ওই লাশের সাথে মৃত মেয়েটির বাবা, এরকম কয়েকজন ছিলেন আর কি। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা। রাজু ভাইয়ের ওস্তাদ এই ওসমান মিয়া রাজু ভাইকে গাড়ি দ্রুত টানতে বলেন। রাত আনুমানিক 12:30টার দিকে তারা মাওয়া ফেরিঘাটে পৌঁছান। ভাগ্যক্রমে অল্পের জন্য ফেরিটা পেয়ে যাওয়ার কারণে ঘন্টাখানিক সময় তাদের বেঁচে যায়। মানে ফেরিটা ছাড়বে ভাব এমন সময় ওনারা ওখানে উঠে যান, আর ওই সময় জ্যামও ছিল না। এক পর্যায়ে তারা ফেরি পার হয়ে রাত প্রায় 1:30টার দিকে নদীর ওপারে পৌঁছে যান। এরপর দ্রুত গাড়ি টানতে থাকেন প্রায় 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এরকম প্রায় আরো আধা ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ করে গাড়ির সামনে বড় একটা কালো কুকুর পড়ে যায়। রাতের বেলা এরকম কালো কুকুর হুটহাট চলাফেরা করতেই পারে। তো গাড়ি হঠাৎ করে ব্রেক করতে চাইলেও রাজু ভাইয়া সেটা পারেননি, উনি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেন। তখন মনে হয়ে গেল গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে রাজু ভাই মনে করেছেন এখনই বড় ধরনের কোনো বিপদ ঘটবে, তবে আল্লাহর রহমতে কোনো ঘটনা ঘটেনি। গাড়িটা তার ওস্তাদ থামাতে বলেন। ওনার ওস্তাদের হাতে থাকা 5 ব্যাটারির একটি টর্চ লাইট এবং একটি লোহার রড নিয়ে উনি নিচে নামেন। নেমে উনি বলেন যে রাজু, তুই গাড়ির ভিতরে চুপ করে বসে থাক, নিচে নামিস না। উনি নামার পর সবকিছু ভালো করে চেক করছেন, নিচে টায়ারের দিকে আলো দিয়েছেন, ইঞ্জিনের দিকে আলো দিয়েছেন, দেখেন যে না কিছু নাই। হঠাৎ করে উনি যেই না গাড়ির পেছন দিকে তাকিয়েছেন, দেখেন সেই বিশাল কালো কুকুরটি এক দৃষ্টিতে এই ওসমান মিয়ার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে কালো কুকুরটার কিছুই হয় নাই। তখন ওস্তাদ ওসমান মিয়া উনি ওই কুকুরটার দিকে লাইট ধরে লোহার রডটি নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই কুকুরটার দিকে তেড়ে যান। কুকুরটিও আস্তে আস্তে পাশে থাকা ঝোপঝাড়ের ভিতরে মিলিয়ে যায়। এক পর্যায়ে ওস্তাদ গাড়িতে ফেরত আসেন এবং দেখেন লাশের সাথে থাকা অন্য লোকজনগুলো অজ্ঞানের মতো হয়ে গেছেন, মানে তার জ্ঞান নাই, গভীর ঘুমে তারা অচেতন। কারণ হচ্ছে টানা 2 দিন এই লাশটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন, ঘুম নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়াও নাই, যার কারণে এই যে ঘটনাটা ঘটে গেল এদিকে ওনাদের কোনো হুঁশই নাই। ওস্তাদ রাজু ভাইকে বলেন, রাজু গাড়ি চালা, যা কিছু দেখবি ভয় পাবি না, সমস্যা হবে মনে রাখিস, এরকম হাজারো সমস্যার সাক্ষী আমি, এরকম হাজারো সমস্যা আমি ফেস করছি, মুখোমুখি হয়েছি, আল্লাহর রহমতে সমাধানও করছি, আল্লাহর উপর ভরসা রাখ, চল। এই বলে তারা আবার গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে এই রাজু ভাই দেখেন যে তার ওস্তাদ তিনিও মনে হচ্ছেন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। আর এই সময়ে গাড়ির লুকিং গ্লাসে রাজু ভাই দেখতে পান ওই যে কালো কুকুরটি প্রচন্ড গতিতে গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে, অথচ তার গাড়ি চলছে প্রায় 100 কিলোমিটার স্পিডে। একটি কুকুর কিন্তু এত জোরে দৌড়াতে পারে না। তার ওস্তাদ তো খুব শক্ত মানুষ, কিন্তু তার ওস্তাদও একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তার চলে আসছে, উনি একটু ঝিমাচ্ছেন। রাজু ভাই তখন বলেন, ওস্তাদ দেখেন দেখেন, আমি যেটা দেখি আপনি সেটা দেখেন কিনা। তখন তার ওস্তাদ ওসমান মিয়া উনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জেগে ওঠেন, উনিও লুকিং গ্লাসে দেখেন একই অবস্থা। উনি বলেন, রাজু তুই গাড়ি চালা। আর উনি জিকির করতে থাকেন। এভাবে চলছে, কখনো কখনো ওই কুকুরটিকে দেখা যায়, আবার দেখা যাচ্ছে নাই। এইভাবে চলছে। রাত হয়তো বা তখন 3টা 3:30 আনুমানিক হবে আর কি। ওনার ওস্তাদ আবারও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। রাজু ভাই টের পান গাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আর সপাত সপাত শব্দ হচ্ছে। উনি যেই না পিছন দিকে একটু তাকিয়েছেন, অমনি দেখেন এই মেয়েটির লাশ উঠে বসে কান্না করছে আর নিজের শরীরের মাংসগুলো ছপাত ছপাত করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে এই রাজু ভাই ওরে বাবা গো, ওরে মা গো বলে এমন জোরে চিৎকার শুরু করেন, এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় এই রাজু ভাইয়ের ওস্তাদ উনি রাজু ভাইকে কষিয়ে মেরেছেন এক চড় এবং বলে, চুপ থাক,
এরপর ওনার ওস্তাদ পিছনে ঘুরে এই একই দৃশ্য দেখেছেন, কিন্তু দৃশ্য দেখে উনি আর ভয় পাননি। ওই যে ওনার কাছে একটা লোহার রড ছিল, ওই রডটি দিয়ে ওই মেয়েটার ডেড বডির উপরে একটা আঘাত করেছেন। মেয়েটি তো বসেছিল আর নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যেই না ওই লোহার আঘাতটা লাগে, সাথে সাথে ওই লাশটি স্বাভাবিক হয়ে যায়, আগের মতো শুয়ে পড়ে, একদম স্বাভাবিক। এদিকে তার সাথে থাকা আত্মীয় স্বজন কিন্তু গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাজু ভাই ওই সময়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এক পর্যায়ে কোন রকমের ভাঙা বরিশাল মহাসড়কের ভোমরাকান্দি মুকসুদপুর হাইওয়ের ওই জায়গাটাতে চলে আসেন। কয়েকটি দোকানপাট খোলা দেখে ওখানে গাড়িটা পার্ক করেন। এক পর্যায়ে তার ওস্তাদ আরো কিছু মানুষকে ডাক দিয়ে নিয়ে আসেন। এই সময় সকলেই দেখেন যে মেয়েটির শরীরের বেশ কিছু অংশ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, তবে লাশটা কিন্তু কফিনের মধ্যেই রয়েছে। মেয়েটি যখন উঠে বসেছিল তখন কফিনের ডালাটা কিন্তু খুলে গিয়েছিল, আর কফিনের ডালাটা যে খুলে গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মেয়েটি যখন আবার কফিনের মধ্যে শুয়ে পড়ে তখন ডালাটা আপনা আপনি উপরে চলে আসছিল, তবে ডালাটা যে লোহা দিয়ে লাগানো ছিল সেই লোহার বন্ধনীটা এখন আর নাই। যাই হোক, রাজু ভাই তো ভয় পেয়েছেন। তার ওস্তাদ ওসমান মিয়া দেখলেন রাজুকে দিয়ে এখন আর গাড়ি চালানো সম্ভব না। তিনি রাজু ভাইকে বলেন যে রাজু, তুই আমার সিটে বস, আমি গাড়ি চালাবো। আসলে রাজু ভাই এতটা ভয় পেয়েছিলেন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। তো এরপর ওনারা রওনা শুরু করেন। তার ওস্তাদ বলেন যে রাজু শোন, এরকম হাজার অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে তা আমি জানি, সুতরাং ভয় পাস না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আর আমার তো অভিজ্ঞতা আছে, ভয় পাস না। এরপর তারা লাশটি আবার রওনা শুরু করেন। রাজু ভাইয়ের ওস্তাদ নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাত তখন হয়তোবা 4টা বাজে। তাদের গাড়ি গৌর নদী পার হয়ে জনমানব শূন্য একটি এলাকা অতিক্রম করার সময় রাজু ভাই দেখলেন রাস্তার মাঝ বরাবর হঠাৎ একজন বৃদ্ধ মহিলা একদম সোজা হয়ে হেঁটে যাচ্ছেন। তারা এত হর্ন দিচ্ছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাজু ভাই ওস্তাদ কি করেছেন, সরাসরি ওই মহিলার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রবল বেগে ঝাঁকুনি অনুভূত হলো, তবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজু ভাই পেছন দিকে তাকিয়েছিলেন। পেছন দিকে তাকানোর পর দেখলেন যে ওই মহিলার কোনো অস্তিত্বই নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক মহিলা না, তার ওস্তাদ কোনো মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় নাই। উনি যেটা করেছেন বুঝে শুনেই করেছেন। এটা ভয়ঙ্কর কোন একটা পিশাচ শ্রেণীর দিন ছিল। তো যাই হোক, এক পর্যায়ে রাজু ভাইয়েরা সকাল 6:30টার দিকে মেয়েটির লাশ নিয়ে তাদের বাড়িতে পৌঁছান। তারপর ওখানে লাশ নামিয়ে রেখে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে রাজু ভাইয়ের ওস্তাদ রাজু ভাইকে স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তী সময় তারা ঢাকায় ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাজু ভাই এরপর থেকে আর কখনো লাশের গাড়ি পরিবহন করেন নাই, বা লাশ নিয়ে উনি কখনো কোথাও যান নাই। উনি ওই অ্যাম্বুলেন্সের চাকরিটাই ছেড়ে দেন। রাজু ভাইয়ের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে। মেয়েটির পরিচয় সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে এই মেয়েটি বেশ সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে, শিক্ষিত ছিলেন, দেখতে শুনতেও অনেক ভালো ছিলেন। বরিশালের বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করছিলেন। এর মাঝে তার বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছিল সেই ছেলেটির সাথেও তার অনেক বছরের সম্পর্ক ছিল। তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটির যেদিন বিয়ে হওয়ার কথা তার ঠিক আগের দিন এই ছেলেটি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। যাকে নিয়ে মেয়েটির এত স্বপ্ন ছিল সেই ছেলেটির আকস্মিক এই মৃত্যুতে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে মেয়েটি। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এই পাশে ও পাশে ঘুরে বেড়ায়, এলোমেলো ঘুরে বেড়ায়। আর এরকম শিক্ষিত একটা মেয়ের এরকম একটা করুণ পরিণতি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন। তারা তাদের মতো করে চিকিৎসা করছিলেন। এলাকার কিছু দুষ্ট ছেলে পেলেও ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল। এমনিতেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে প্রচন্ড আঘাত পেয়েছে, এরপর আবার ছেলে পেলেরা বিভিন্নভাবে বিরক্ত করছে। মেয়েটি কি করেছিল, সে এই সমস্ত ধকল সইতে না পেরে একটা পর্যায়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মূলত তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, তারপর ঢাকাতে রেফার করা হয়। ঢাকাতে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর 2 দিন অতিবাহিত হয়ে যায়। এরপরই তাকে নিয়ে আসা হয়। তো এই যে মেয়েটি যিনি মারা গেলেন তার বিস্তারিত ঠিকানা, তার বাবার নাম, তার নাম, এটা এনামুল হক আবির ভাই বলেছেন। এতটুকু বলছি,
এই মেয়েটির আপন ছোট বোন বর্তমানে উনি একজন সহকারী জাজ হিসাবে কর্মরত রয়েছেন। এই জন্য বিস্তারিত আমরা কিছু বললাম না, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে, আর বলার প্রয়োজনও নাই, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলবো, আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, মানুষের অনেক স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মেয়েটি এমন ভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছিল, বিশেষ করে তিনি যখন বিষ খেয়ে আত্মহত্যা করেন, উনি মানসিক ভাবে মোটেও স্টেবল ছিলেন না। উনি বুঝে খেয়েছিলেন না বুঝে খেয়েছিলেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এভাবেই মেয়েটির স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। মানসিক ধকল সইতে না পেরে উনি আত্মহননের পথ বেছে নেন। আমরা চাই না এরকম ঘটনা আর কারোর সাথে ঘটুক। আপাতত দৃষ্টিতে এটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ভয়ের ঘটনা মনে হলো, মেয়েটির মৃত্যুর পেছনে খুবই করুণ একটি ব্যাপার জড়িত রয়েছে। লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন মাশফিক ভাইয়ের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এতটুকু বলবো যে এই ঘটনা শোনার শুরুর দিকে আপনারা বুঝতেই পারবেন না এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। চলুন চলে যাই মাশফিক ভাইয়ের ঘটনায়।